হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএস একাডেমি। তো আজকে আমি কী করবো যে এসএসসি জিডি যে 2025 এক্সামটা হলো, সেখানে যে সমস্ত কোশ্চেনগুলো খুব টাফ ছিল, মানে টাফ কোন বেসিসে না, যে বেসিসে স্টুডেন্টরা খুব যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার স্টুডেন্টরা খুব কম স্টুডেন্টেই সঠিক করতে পেরেছে, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করব। এগুলো অবশ্যই প্রতিটা টাফ কোশ্চেনগুলোই নেওয়া হয়েছে এবং দেখতে পাবে তোমরা কোশ্চেন যখন কন্টিনিউ করতে থাকবে ক্লাসটা, দেখতে পাবে যে হ্যাঁ কোশ্চেনগুলো সত্যি টাফ ছিল। আর এই যে টাফ কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো ডিসকাশন করা হবে, এগুলো আগামী যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে সিজিএল, সিএইচএসএল, এমটিএস হবে, সমস্ত কিছু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আর যদি তোমরা বলো ডাব্লিউবিকেপি, তো সেখানে দেখো আশা করি এত টাফ তো জিজ্ঞেস করার সম্ভাবনা খুবই কম, বাট বাই দি চান্স জিজ্ঞেস করে নিতেও পারে। আর একটা সবথেকে ভালো সুবিধে কী হয় জানো, যদি তোমরা টাফ কোশ্চেন করতে শুরু করো, এতে কী সুবিধা হবে যে হতে পারে তোমাদের পরীক্ষাতে অত টাফ কোশ্চেন আসবে না, কিন্তু যখন তুমি একটা টাফ কোশ্চেন করবে তখন তোমার মাথাটা কী হবে, ভাবতে হবে। তখন তোমরা ওই যে ভাববে, মানে মাথার উপরে একটা প্রেশার তৈরি হবে। এর প্রভাবে কী হয় না, আমাদের ভাবনা চিন্তা করার ক্ষমতাটা বেড়ে যায়, যার প্রভাবে আমরা যখন এক্সামে নতুন অঙ্ক কোনো চলে আসবে, আমরা সেটা ভেবে করে নিতে পারবো সেই টাইমের মধ্যে। এই জন্য আমি বলবো যে যারা একটু মানে যে সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যেখানে হয়তো খুব টিপিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করে না, তারাও ক্লাসটা কমপ্লিট করো, ক্লাসটা কন্টিনিউ করো। কারণ সেক্ষেত্রে তোমাদের পুরোপুরি মনে থাক বা না থাক, এই যে একবার যে মানে যে অঙ্কগুলো দেখে নেবে, এটাও কিন্তু কাজে লাগবে। ঠিক, এটা তোমরা আজকে হয়তো বুঝতে পারো না, কিন্তু যখন পরীক্ষা হলে বসবে বা তোমরা যখন মক টেস্ট দিতে থাকবে, তখন বুঝতে পারবে যে এটা কতটা হেল্পফুল। ঠিক, আর হ্যাঁ, ক্লাসটা এমনভাবে করাবো যে তোমাদের প্রত্যেকেরই ক্লাসটা বুঝতে পারবে, কোনো সমস্যা কিছু হবে না। তবে একটাই শর্ত, যে প্রত্যেককে কীভাবে ক্লাস করতে হবে, র্যান্ডাম ক্লাস করলে চলবে না, যে ঘুরতে ফিরতে আমি ক্লাস করতে শুরু করে দিচ্ছি সেই টাইপের নয়, যেভাবে তোমরা রিলস দেখে থাকো সেই টাইপের তো একদমই না। কোশ্চেন খুব টাফ কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, তো সঠিক পোস্টারে বসে, ঠিক, খাতা পেন নিয়ে অঙ্কগুলো করতে বসো। যে সময় অঙ্ক করবে সেই সময় দরকার হলে ফোনে যে নোটিফিকেশানের ডিএনডি অপশানটা থাকে, সেই ডিএনডিটা অন করে দাও, যাতে অন্য কোনো নোটিফিকেশান না আসে, যাতে অন্য কোনো দিকে মনটা ডাইভার্ট না হয়। এত কিছু কন্ডিশন মেনে তবেই অঙ্ক করতে বসবে, নইলে ক্লাসটা এখানেই স্কিপ করে দাও, এখানেই লিভ করে দাও, দরকার নেই। এর থেকে একটা মুভি দেখে নাও, একটা কপিল শর্মা শো দেখে নাও, রিলস দেখে নাও, তোমাদের অনেক ভালো অ্যামিউজমেন্ট হবে। এটা কিন্তু অ্যামিউজমেন্ট করার জায়গা নয়, এখানে তুমি অঙ্কের ক্লাস করতে এসছো, তো এখানে অ্যামিউজমেন্ট তো হবে না। ঠিক, আমাদেরকে বোঝার কাজ হবে, যেখানে মাথাকে কিন্তু কাজে লাগাতে হবে। তো সবাই একদম সঠিকভাবে বসে চলো শুরু করো ক্লাস আজকে। আর হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেন আমি করার আগে তোমরা নিজেরাও সলভ করার চেষ্টা করবে। যদি পেরে যাও বা না পেরে যাও, দুটো কেসেরই তোমাদের কিন্তু আমার যে সলিউশনটা সেটা দেখতে হবে। এতে সুবিধা কী হবে, যদি তুমি কোনো একটা অঙ্ক হয়তো পেরে গেছো, তুমি কোনো একটা প্রসেসে করলে, আমি অন্য কোনো একটা প্রসেস দেখালাম, তোমার একটা প্রসেস জানা হয়ে গেল। আরও হতে পারে তুমি যে মেথডটা করলে সেটা লেংদি হলো, আমি যেটা করলাম সেটা শর্ট হলো, শর্ট মেথড জানা হয়ে গেল। ঠিক আছে, বা হতে পারে যে তুমিও সেই অঙ্কটা যে পদ্ধতি করেছো আমিও সেই পদ্ধতিতেই করেছি, তবুও কিন্তু দেখে নেওয়াটা দরকার আছে। প্রয়োজন পড়লে তোমরা 2x স্পিডে দেখে নাও, 1.25 স্পিডে দেখে নাও, ঠিক, নিজেদের মতো করে স্পিডটা চেঞ্জ করে নিতে পারবে। আর আমি আস্তে আস্তেই করাবো, যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। এটা মাথায় রেখে করবো যে প্রত্যেকেই আমার একদম বেসিক থেকে শিখছে, সেই হিসাবে আমি তোমাদেরকে ক্লাসটা করাবো। আরেকটা কথা বলে দিই, যে কোশ্চেনগুলো কিন্তু ইংলিশ আছে, কারণ যে বাংলার অ্যান্সার কি আমি কিন্তু পাইনি কারোর কাছ থেকে, তো সেই জন্য ইংলিশেই কোশ্চেনগুলো আছে। আমি প্রত্যেকটা কোশ্চেন কী করব, বাংলা মিনিংটাও করে দেবো, কোশ্চেনে কী বলতে চেয়েছে, তারপর সেটা সলভ করব। ঠিক, আর আমার যতটা মনে হয় যে এমন তো কোনো স্টুডেন্ট নিশ্চয়ই নেই যে শুধুমাত্র হয়তো যে রেলের জন্যই পরীক্ষা দিচ্ছে, আর কোনো কিছুর পরীক্ষা দিচ্ছে না। তো এইটুকু বেসিক ইংলিশ তো প্রত্যেকেরই আসা দরকার, মানে যে অ্যাটলিস্ট একটা অঙ্ক পড়ে বোঝার যে ক্ষমতা, ওটা তো অবশ্যই দরকার। তাছাড়া যে কোনো এক্সাম কিন্তু, মানে রেল ছাড়া আর কোনো এক্সাম তোমরা ক্লিয়ার করতে পারবে না। এখন ইংলিশ সব জায়গাতেই ইম্পর্ট্যান্ট। ঠিক, তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন কী আছে, প্রবীণ হ্যাজ 1612 উইথ হিম, হি ডিভাইডেড ইট অ্যামাংস্ট হিজ সন। তাহলে প্রবীণের কাছে 1612 টাকা ছিল, সে তার দুজন পুত্র ঋষি এবং সান এদেরকে ইনভেস্ট করতে দিল 8% করে ইন্টারেস্টে, 8% ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে। ঠিক আছে, অ্যানুয়াল, যেটার মানে পর্বটা কি বার্ষিক পর্বতে। এটা দেখা গেছে যে ঋষি এবং সান দুজনেই 17 এবং 18 বছর অ্যামাউন্ট গট সেম অ্যাসাম, মানে ঋষি এবং সান
এই দুজন কী হয়েছে 17 বছর এবং 18 বছর পর সমান অ্যামাউন্ট পেয়েছে। সমান অ্যামাউন্ট মানে যেটা চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, ঠিক, সেটাকে অ্যামাউন্ট বলা হয়। হাউ মাচ ডিড প্রবীণ গিভ টু ঋষি, মানে ঋষিকে কত টাকা দিয়েছিল। তাহলে অঙ্কটা বোঝা গেল। অঙ্কটা কী ছিল, যে প্রবীণের কাছে কিছু একটা অ্যামাউন্ট ছিল, প্রবীণের কাছে 1612 টাকা ছিল। প্রবীণ কী করলো, এই 1612 টাকাটা তার দুজন পুত্র ঋষি এবং শানকে দিয়ে দিল। ঋষি আর শান 8% রেটে, ইন্টারেস্ট রেটটি কি 8%, কম্পাউন্ডের কীভাবে হচ্ছে, মানে চক্রবৃদ্ধি সুদ, এবং চক্রবৃদ্ধি সুদটা কী হয় বার্ষিক পর্ব, সেইভাবে ব্যাংকে জমা করলো। এটা দেখা যাচ্ছে যে 17 বছর এবং 18 বছর পর, মানে ঋষির যখন 17 বছর হচ্ছে, ঋষি 17 বছর রেখেছে আর শান রেখেছে 18 বছরের জন্য, তারপর দেখা যাচ্ছে দুজনে ইকুয়াল অ্যামাউন্ট পাচ্ছে। তাহলে বলছে যে ঋষিকে কত টাকা দেওয়া হয়েছিল। বোঝা গেল কোশ্চেনটা। তো চলো দেখো, এই যে কোশ্চেনটা আছে, এই টাইপের অজস্র কোশ্চেন কিন্তু এসএসসি জিডি 2025-এ জিজ্ঞেস করা হয়েছে, এবং অনেক কম পরীক্ষার্থী এটা করতে পেরেছে। হয়তো 17%, 20% স্টুডেন্টই মাত্র সঠিক করতে পেরেছে। বাকি কেন করতে পারে না সেটা আমি বুঝতে পারছি না, কারণ এটা কিন্তু একটা সুপার ইজি কোশ্চেন চক্রবৃদ্ধি সুদের মধ্যে। দেখো কীভাবে, তো এটা আমরা করব কীভাবে, বেশি ট্রিকে না যে আমরা বেসিক জিনিসটাই দেখে নেব, সেটাই আমাদের ট্রিকের সমানই কাজ করবে। আমি ধরে নিচ্ছি যে ঋষিকে আর টাকা দিয়েছে, ঠিক, আর শানকে দিয়েছে এস টাকা। কোনো সমস্যা নেই, যে ঋষিকে আর টাকা দিয়েছে, শানকে দিয়েছে এস টাকা। ওকে, এবার 8% করে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট কি 8% করে। 8% রেট মানে আমরা এটা বলতে পারি যে স্যার 8% মানেই 8/100, মানেই 2/50, 2/25 হবে, তাই না? 2/25, 4 2 4 25, 2/25। তার মানেটা হচ্ছে যদি 25 টাকা আমার প্রিন্সিপাল হয়, তাহলে 1 বছর পরে আমি 2 টাকা ইন্টারেস্ট পাবো। 1 বছর পর 2 টাকা ইন্টারেস্ট পাবো, এটাই তো পার্সেন্টেজ, এটাই বলে। তাহলে আমি সুদ আসল কত টাকা পাবো, বা আমরা চাইলে এভাবে করতে পারি যে আমাদের যেটা বেসিক সূত্র কী হয়, চক্রবৃদ্ধি সুদের বেসিক সূত্র কি, P/1 + R/100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের টোটাল, যেটা টোটাল সুদ আসলে সূত্র, এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সব বৃদ্ধি মূল এরকম কিছু একটা টার্ম আছে বাংলাতে, না এটা। তো আমরা এটা ফলো করছি। তাহলে আরকে ঋষির টাকাটা কত বছরে, 17 বছর। তাহলে ঋষির জন্য অ্যামাউন্ট, ঋষির জন্য প্রিন্সিপাল কি R × 1 + R/100। R/100 মানে 8/100, আর 8/100 মানে 2/25। 1 + 2/25 হোল টু দি পাওয়ার, ঋষির টাকাটা আছে 17 বছরের জন্য। এটার সাথে ইকুয়াল বলেছে, কারণ এই যে দেখো বলেছে দ্যাট গট সেম অ্যামাউন্ট, মানে দুজনকার অ্যামাউন্টটা সেম। সমানই হচ্ছে যে S × 1 + 2/25, কারণ দুজনকার ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা সমান। এর কত বছরের জন্য, 18 বছরের জন্য। ওকে, তাহলে এটুকু আমরা পরীক্ষাতে লিখব। নিশ্চয়ই এই জিনিসটাই আমরা পরীক্ষাতে লিখলে যথেষ্ট। এটা তো আমি তোমাদের জাস্ট দেখালাম, এটা তোমাদের নিশ্চয়ই জানা আছে বা মুখে মুখে করতে পারবে। তো এখান থেকে দেখো, এই জিনিসটা নিশ্চয়ই আমাদের জানা আছে যে সাপোজ মনে করি এরকম যদি থাকে x² সমান যদি থাকে x³ তাহলে আমরা কি বলি, সাপোজ মনে করি এরকম আছে 2x² সমান x³, তাহলে এটা লিখতে পারি যে 2 সমান x³ বা x² সমানই x²। 3 থেকে 2টা বিয়োগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই জিনিসটা যেটা আছে, এই জিনিসটা সেম আছে। তাহলে আমি এই পুরোটাকে আমি ভাবতে পারি, এই যে পুরোটা আছে এই পুরোটাকে আমি ভাবতে পারি x, আর এই পুরোটাও সেম x। তাহলে x⁻18 বা x⁻17, তার মানে কী হয়ে যাবে, এই ধারে চলে আসবে x⁻1 হিসেবে। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি, তাহলে এটা আমি লিখতে পারি R/S সমান, দেখো আর এর সাথে যেটা ছিল সেটা নিচে নিয়ে আসছি, 1 + 2/25, এই যে যোগটা আছে 1 + 2/25, এটা আমি করে নিচ্ছি। কত হয়ে যাবে, এই যোগটা হয়ে যাবে 27/25। 27/25 হোল টু দি পাওয়ার কত ছিল, 17, আর এটা ছিল 27/25 হোল টু দি পাওয়ার 18। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি উপর নিচে এটা কাটাকাটি করে আমরা কী পেয়ে যাব, 27/25, কারণ এই 18, এই যে 18 আছে, এই 18 থেকে 17টা বিয়োগ হবে। আমরা এটাই করি যে x⁴ বা x³ মানেই x⁴ - 3, সেই জিনিসটাই আমরা এখানে করেছি। ওকে, তো R/S সমান কী পেয়ে গেলাম, 27/25। মানে ঋষিকে যদি 27 টাকা দেওয়া হয়েছে, সে শানকে দেওয়া হয়েছে 25, শানকে দেওয়া হয়েছে 25। তাহলে এই যে টোটাল টাকাটা কত, টোটাল তো 1612 টাকা। তাহলে 1612 টাকাটা কত রেশিওর মান, এই দুটো যোগফল, 25 25 50 আর 2 52 রেশিওর মান।
জানতে চেয়েছি কি প্রবীণ কত টাকা দিয়েছে কাকে, ঋষিকে। ঋষিকে দেখতে পাচ্ছি 27 রেশিও, তাহলে আমরা এখান থেকে 27 রেশিওর মান বের করব। যদি কাটাকাটি করি এখানে দেখো, এবারে সিম্পল ক্যালকুলেশন করবো এখানে আমরা 3 ওকে 52 দিয়ে ডাইরেক্ট কাটছি। 52 দিয়ে কাটলে এখানে পেয়ে যাবো আমরা 5 3 3 দুগুণে 6 3 5 15, 3 দিয়ে কাটছি। তো 3 দুগুণে 6 3 5 15, 156, মানে 56 5 52, 52 একে 52। তাহলে এটা কেটে যাচ্ছে কত, 52 ইন্টু 31, আর 31 ইন্টু 27, মানে লাস্টের ইউনিট ডিজিট অবশ্যই 1 7 7 হবে। 7 কোথায় আছে, দুটো অপশান আছে, তাহলে ক্যালকুলেশনটা করে নেবো আমরা। 30 20 60 600, দেখা এখানে কত হচ্ছে, 27 1 27, 2000 হচ্ছে, 27 3 81, 27 27 27 দুগুণে 54, 27 3 81, ওকে 27 3 81, আর ওই দিক থেকে ছিল 2, তখন 83 837। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, অপশান সি 837। তাহলে ক্যালকুলেশনগুলো ঠিক করে করবে, ক্যালকুলেশনে ভুল যেন না হয়। ক্লিয়ার, এটা বোঝা গেল। এই ধরনের আরেকটা অঙ্ক দেখো, সেম একদম ডিটো সেম অঙ্ক, শুধুমাত্র এখানে ল্যাঙ্গুয়েজটাকে বিশাল বড় আকারে বলে দিয়েছে, যাতে ল্যাঙ্গুয়েজটা দেখেই স্টুডেন্টরা পড়তেই, মানে পড়ার ইচ্ছেটাই যাতে না থাকে, কারণ সেখানে আমাদের কি টাইমের একটা প্রেশার থাকে। বাট এই অঙ্কটা আর আগের অঙ্কটা একদম ডিটো সেম। এখানে গল্প বলেছে, ওখানে গল্পটা কম বলেছে, পার্থক্য এইটুকুই। দেখো কি বলেছে, আশিস হ্যাজ 2 গ্র্যান্ডসন, আশিসের 2জন গ্র্যান্ডসন আছে, কেতন আর মহেশ। ওকে, 15 বছরের ওল্ড কেতন গেটস সাম মানি ফ্রম আশিস ওয়েলথ, মানে আশিসের যা ওয়েলথ ছিল, কেতনের বয়স হচ্ছে 15 বছর, কেতনের বয়স 15 বছর, সে হচ্ছে যে আশিসের ওয়েলথ থেকে কিছু টাকা পেয়েছে। 16 বছর মহেশের বয়স হচ্ছে যে 16 বছর, সেও কেতনের মানি থেকে কিছু টাকা, বাকি টাকাটা পেয়েছে। ঠিক আছে, মানে আশিসের যত টাকা আছে, আশিসের যে টাকাটা আছে সেটার মধ্যে একজন পেয়েছে আমার কেতন, আর বাকি টাকাটা পেয়েছে মহেশ। এতে দুজনকার বয়সগুলো বলা আছে, এর 15 বছর, এর 16 বছর বয়স, এরকম বলা আছে। এরপরে বলেছে যে কেতন অ্যান্ড মহেশ উইল গেট মানি অনলি হোয়েন দে টার্ন 23 বছর ওল্ড, মানে কেতন আর এই যে কেতন আর কি নামটা আছে, এই যে দুটো নাম আছে, এরা টাকা তখনই পাবে যখন ওদের বয়সটা কত হবে, 23 বছর হবে। তাহলে দেখো এখান থেকে আমি জানতে পারবো যে এরা কত বছরের জন্য এদের টাকাটা জমা থাকবে। টিল দেন দ্য মানি ইজ ইন ব্যাঙ্ক গেটিং ইন্টারেস্ট অ্যাট রেট 4% কম্পাউন্ড অ্যানুয়ালি। তার মানে ততদিন পর্যন্ত কী হবে, টিল দেন মানে কি, ততদিন পর্যন্ত তাদের এই যে মানিটা ইন্টারেস্ট হবে 4% রেটে, কম্পাউন্ডেড কি অ্যানুয়ালি, মানে প্রত্যেক বছরে চক্রবৃদ্ধি সুদ পাবে 4% হারে। ওকে, তো দে রিসিভ দ্য সেম অ্যামাউন্ট, তারা সমান অ্যামাউন্ট পাচ্ছে, মানে আমরা আগেরটার মতনই সমান অ্যামাউন্ট। হাউ মাচ হ্যাড আশিস গিভেন মহেশ ইনিশিয়ালি, আশিস মহেশকে প্রথমে কত টাকা দিয়েছিল। দেন আশিস, যদি টোটাল মানিটা আশিসের কাছে কত হয়, 25,500, সেম। তাহলে কি একটা এখানে আমাদের এই জিনিসটা দিয়েছে যে টোটাল 25,500 টাকা, এর মধ্যে কিছু টাকা আমাদের কেতন ভাইকে দেওয়া আছে, আর কিছু টাকা মহেশকে দেওয়া আছে, তাই তো। কেতনের বয়স দেওয়া আছে 15 বছর, আর মহেশের বয়স দেওয়া আছে 16 বছর। দুজনের টাকা পাবে 23 বছর পর, মানে এর টাকাটা, কেতনের টাকাটা কত দিনের জন্য খাটবে, 15 বছর বয়স, এই 23 বছর বয়সে টাকা পাবে, মানে তার টাকাটা কতদিনের জন্য জমা থাকবে, 23 - 15, ঠিক, মানে 8 বছরের জন্য। আর এর মহেশের 23 বছর বয়সে পাবে, বয়স আজকে 16 বছর, মানে 7 বছর পর টাকা পেয়ে যাবে। ওকে, 7 বছর পরেই টাকা পাবে। তাহলে আগেরটার মতোই সেম হলো। দেখো আগেরটাও সেম জিনিস দেওয়া ছিল, যে এদের দুজনকার ক্ষেত্রে ডাইরেক্টলি বলেছিল যে 17 বছর 18 বছর, এখানে আমাদেরকে বের করতে হলো যে বয়সটা কত বছরের জন্য ওদের ব্যাংকে টাকাটা জমা থাকছে। পার্থক্য শুধু এইটুকুই ছিল, আর কিছু থাকেনি। আর ওই স্টোরি মেকিং ছিল, এখানে বেশ সুন্দর করে স্টোরি মেক করেছে, ওখানে স্টোরিটা বলেনি, আর কিছু না। তো চলো এটা সেম আগেরটার মতোই করবো। আশা করি এবার বুঝতে পারছো, যারা বুঝতে পারবে তারা ভিডিওটা পজ করে করতে থাকো, ঠিক। তো ধরে নিচ্ছি কেতনকে কে টাকা দিয়েছিল, কে ইন্টু, তাহলে সুদের হার 4%, তাহলে এটা আমরা এবার ডাইরেক্ট লিখতে পারি যে 4% মানেই 1/25 মানেই 26/25 হয়ে যাবে, এখানে ভেতরে 26/25 হয়ে যাবে, কারণ এখানেতে যোগটা হয় যে 1 প্লাস, যোগটা কী হতো যে 1 প্লাস 1/25, তার মানে 26/25 হতো, সেটা ডাইরেক্টলি লিখছি 26/25। কত বছরের জন্য, কেতন হচ্ছে আজকে 15 বছর বয়স, ও 23 বছরে পাবে, মানে 8 বছরের জন্য কেতনের টাকাটা জমা থাকবে। এটা কেতনের অ্যামাউন্ট হয়ে যাবে, এটা কি, এটা কেতনের অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা কার সাথে সমান, মহেশের সাথে সমান হবে। তাহলে আমি ধরে নিচ্ছি মহেশকে দেওয়া হয়েছিল M টাকা, মহেশের রেশিওটা ছিল তো M টাকা, তাহলে এর ক্ষেত্রেও সেম রেশিও, তার মানে 26/25। এ কত দিনের পাবে, বয়স তো আজকে 16 বছর, এবং 23 বছর বয়সে যে টাকাটা তুলে নেবে, তাহলে 7 বছরের জন্য, পাওয়ারে 7।
এবার এটা ক্যালকুলেশন করবো আগের মতো করেই। তাহলে আমরা লিখতে পারি যে k/m সমান, দেখো চাইলে আমরা এখানে ডাইরেক্টলি এটা এভাবে কাটতে পারি যে এখানে x⁻7 আছে, আমরা এই 26/25কে x ভেবে নিচ্ছি, তাহলে x⁻7 আর এখানে x⁸ তার মানে কী হবে x⁸ বা x⁻7 মানে x পড়ে থাকবে। তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি যে এটা কেটে এখানে পড়ে থাকবে 26/25। তাহলে k/m সমান কত হয়ে যাচ্ছে, বা এখানে যদি আরেকটা লাইন আমি লিখি তাহলে তোমাদের দেখো বুঝতে জিনিসটা সুবিধা হবে যে k × 26/25 সমান m। ওকে, তো k/m সমান 25/26। এখানে বুঝতে অসুবিধা নেই নিশ্চয়ই। দেখো কেটা উপরে ছিল, কে এর সাথে 26-এর গুণ ছিল, কে এর সাথে কোনাকুনি গুণ হয়, সমানে কী হয় কোনাকুনি গুণ হয়। দেখো কে এর সাথে 26-এর গুণ আসছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু অনেক সময় সিলি মিস্টেক বাচ্চারা করে থাকে যে এ লাইন থেকে যখন এ লাইনে রেশিও লিখবে তখন হয়তো উল্টোপাল্টা লিখে দেবে, ব্যাস ভুল হয়ে গেল সেখানেই। এবং এক্সামিনার এতটাই চালাক যে সেই ভুল করলে যে অ্যান্সারটা আসবে সেটাও কিন্তু একটা অপশানে থাকবে, যাতে তোমাদের ডাউট ক্রিয়েট না হয়। তো ব্যাস এবারে এই টাকাটা যেটা আছে এটাকে আমি 25-26, তাহলে কেতনকে 25 রেশিও দিয়েছে আর এমকে মানে ওই কি মহেশকে 26 রেশিও দিয়েছে। তার মানে টোটাল কত রেশিও, 25 + 26 51 রেশিও। আর এই টাকাটা যেটা 2, 5, 5, 2 0 এইটাই তো 51 রেশিওর মান, কারণ এই 25,500 টাকাটাই ভাগ করেছিল দুজনের মধ্যে 25:26 রেশিওতে, মানে টোটালটা 51 রেশিও। কাজ জানতে চেয়েছে মহেশের হচ্ছে যে 26 রেশিও, তাহলে 26 রেশিওর মান জানবো এখানে। দেখো সিম্পল কাটাকাটি, এখানে যদি কাটি 5 দিয়ে কাটবে, তাহলে 5 × 26, 26 × 5 130, তাহলে অপশান ডি আমার অ্যান্সার হবে। ক্লিয়ার? তাহলে দুটো অঙ্কের মধ্যে কোনো পার্থক্য ছিল? কোনো পার্থক্য ছিল না। তবু কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষাতে মাত্র 19% বা 20% স্টুডেন্টই করতে পেরেছে, খুব বেশি টাফও নয়। দেখো এইটুকুই ক্যালকুলেশন, কিন্তু ব্যাপার হচ্ছে বোঝার ক্ষেত্রে যে আমাদের জিনিসটা বুঝতে হবে, আর অঙ্কটাকে দেখেই ভয় খাওয়া চলবে না। আরেকটা জিনিস, যে যখন এরকম পরীক্ষাতে লেংদি কোশ্চেন দেখবে তখন ফার্স্ট রাউন্ড ওটা করার প্রয়োজন নেই, কারণ আমাদের কাছে সময়ের অভাব থাকে, ঠিক। তো প্রথম রাউন্ডে এটা এই অঙ্কটাকে পড়তেই আমার অন্তত 30 সেকেন্ড লেগে যাবে, 30-35 সেকেন্ড তো লাগবেই। তাহলে এই অঙ্কটাকে প্রথমে করার কোনো প্রয়োজন নেই, এটা সেকেন্ড রাউন্ডে এসে বা থার্ড রাউন্ডে এসে আমরা দেখবো এই অঙ্কগুলোকে, ঠিক। অঙ্কটা জটিল নয়, কিন্তু পড়তে টাইম লেগে যাবে, সেক্ষেত্রে আমাদের মাথা কিন্তু মানে ঠিক করে পড়বে না যখন এত বড় ল্যাঙ্গুয়েজ দেখতে হবে, সেই জন্য। দেখো এটাও সেম, একদম ডিটো সেম অঙ্ক। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট, ইন এ সার্কুলার রেস 1500 মিটার, মানে একটা সার্কুলার রেস হচ্ছে যেটা হচ্ছে যে পুরো ট্র্যাকটা কত 1500 মিটারের একটা সার্কুলার ট্র্যাক, সেটা হচ্ছে 1500 মিটার। মানে এই পুরো ট্র্যাকটা কি, এর পরিধি 1500 মিটার, ট্র্যাকটা 1500 মিটার মানে কি এর পরিধি 1500 মিটার। A and B start running simultaneously at speed এত অ্যান্ড এত ফ্রম দ্য সেম পয়েন্ট অ্যাট দ্য সেম টাইম। তাহলে এ এবং বি দুজন রানার, এ 27 কিমি/আওয়ার বেগে ছুটতে শুরু করেছে, বি 45 কিমি/আওয়ার বেগে ছুটতে শুরু করেছে একই সময় একই স্থান থেকে, ঠিক। ধরে নিচ্ছি এই স্থান থেকে দুজনেই ছুটতে শুরু করেছে, এও ছুটতে শুরু করেছে, বিও ছুটতে শুরু করেছে। আফটার হাউ মাচ টাইম উইল দে মিট অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট ফর দ্য ফার্স্ট টাইম ইফ দে আর রানিং ইন অপোজিট ডাইরেকশন। যদি তারা বিপরীত দিকে দৌড়তে থাকে, মানে একজন যদি এই দিকে দৌড়ছে আরেকজন এই দিকে দৌড়ছে, তাহলে বলছে প্রথমবার তারা কখন ওই যেটা মানে শুরুস্থান, মানে যেখান থেকে গেমটা স্টার্ট হয়েছিল সেখানে এসে মিলিত হবে, ঠিক আছে। তো যখন আমরা শুরুস্থানে মিলিত হব, যেখানে আমরা রেস স্টার্ট করেছি, সেই স্টার্টিং পজিশানে মেলার জন্য আমাদের লোক দুটো আলাদা আলাদা ডাইরেকশানে দৌড়ছে, একই ডাইরেকশানে দৌড়ছে, আমাদের কোনো ম্যাটার করে না, ঠিক। দেখো তাহলে এটা তোমাদের কিসের কোশ্চেন জানো, এটা তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স প্লাস HCF LCM এই দুটাকে মিক্স করা হয়েছে কোশ্চেনটাতে। দেখো কীভাবে, তাহলে এই পুরো ট্র্যাকটা তো 1500 মিটারের, তোমরা বলবে হ্যাঁ স্যার এই পুরো ট্র্যাকটা 1500 মিটার, ওরা বলেও ছিল 1500 মিটারের ট্র্যাক, ওকে। তো এ এর স্পিড দেওয়া আছে, বি এর স্পিড দেওয়া আছে, কিন্তু এগুলো দেখো কিসে দেওয়া আছে কিমি/ঘন্টা, আর আমাদের অ্যান্সারও আছে মিনিটে আছে আর মিটারে আছে, ঠিক আছে। তো আমরা চাইলে এটাকে কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে কনভার্ট করে নিতে পারি। আমরা কী করবো, মিটার/সেকেন্ডে কনভার্ট করে নেবো এদের স্পিডগুলোকে, তাহলে জিনিসটা সুবিধা হবে। তো যেটা আমাদের এ স্পিড অফ এ কত হবে
27 কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, মানে বড় কিমিটা কি বড় মিটারের তুলনায়, তাহলে বড় থেকে যদি ছোট হতে চাই আমি ছোট ফ্র্যাকশন দিয়ে গুণ করব, সেটা কত 5-এর 18। আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ার যেতে চাই মানে বড় হতে চাই, তাহলে আমি বড় ফ্র্যাকশন দিয়ে গুণ করব কত 18/5 দিয়ে। তাহলে এখানে আমি গুণ করব 5-এর 18 দিয়ে। ওকে, কাটাকাটি করছি, 9-3 27, 9-2 18, তো 15/2 স্পিড অফ এ অ্যান্ড স্পিড অফ বি সমান কী হবে, স্পিড অফ বি সেম 45 × 5/18, কাটাকাটি যদি এখানে করতে থাকি 9-5 45, 9-2 18, 25/2, এগুলো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে এ আমরা এখানে বলতে পারি যে স্যার এ প্রত্যেক 15/2 মানে 1 সেকেন্ডে 15/2 মিটার দৌড়ে। তাহলে এইখানে যদি আমাদের মিলতে হয়, তার মানে কি একে দেখতে হবে যে কতক্ষণ পর এখানে দাঁড়া পৌঁছাচ্ছে, এ কতক্ষণ পর পর এখানে পৌঁছাচ্ছে। হতে পারে যে এই ট্র্যাকটা একবার কমপ্লিট করে আসলে তবেই এখানে পৌঁছাবে, মনে করি এখান থেকে দৌড়তে শুরু করেছে, এইখানে আবার কখন আসবে, এই পুরোটা কমপ্লিট করে পরে এখানে আসবে। তাহলে পুরোটা কমপ্লিট করলে কমপ্লিট কতক্ষণে করবে আমরা দেখব। তাহলে 1500 মিটার এর কমপ্লিট করতে কতক্ষণ লাগবে, টাইম অফ এ লিখছি 15/2, এটা সময় লাগবে, কারণ সময় সমান কি দূরত্ব বাই স্পিড। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করে তাহলে আমরা পেয়ে যাবো 200 পেয়ে যাবো। দেখো এখানে ঠিক আছে, 2টা উপরে চলে যাবে, তাহলে 200 হয়ে যাবে। 200 কি সেকেন্ড, 200 সেকেন্ড, কারণ এখানে আমাদের সেকেন্ডে ছিল স্পিডটা, 200 সেকেন্ড সময় লাগবে। তার মানে প্রত্যেক 200 সেকেন্ড পর আমরা কী করবো, একে আবার এখানে দেখতে পাবো, তারপর আবার 200 সেকেন্ড পর এ এখানে পৌঁছাবে, আবার 200 সেকেন্ড পর এ এখানে পৌঁছাবে। ঠিক, প্রত্যেক 200 সেকেন্ড পর আমরা একে তার শুরুয়াত যেখানে হয়েছিল সেখানে দেখতে পাবো। সিমিলারলি আমরা বের করছি যে বিকে আমরা কখন দেখতে পাবো, স্টার্টিং প্লেসে। তো 1500 দূরত্ব বাই বিয়ের স্পিড বের করে রেখেছি 25/2। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 25 6 150 মানে 60 × 2 120 সেকেন্ড। 120 সেকেন্ড পর আমরা বিকে এই স্টার্টিং প্লেসে দেখতে পাবো। প্রত্যেক 120 সেকেন্ড, একবার 120 হলো বি চলে এলো, আবার 120 হলো বি চলে এলো, আবার 120 হবে বি চলে আসবে। তাহলে এ প্রত্যেক 200 সেকেন্ডে এখানে পাস করছে এই পজিশন দিয়ে, বি প্রত্যেক 120 সেকেন্ডে পাস করছে। তাহলে কখন ওরা একসাথে মিলিত হবে, যখন এরকম একটা মনে করে সাপোজ যদি বলি একটা যে জিনিসটা যদি বোঝানোর চেষ্টা করি এভাবে, এ মনে করো 200 সেকেন্ড, এটা যদি এ এর গ্রাফ বলি, এটা বি এর গ্রাফ, এটা হচ্ছে যে স্টার্টিং পজিশন। এ হয়তো 200 সেকেন্ড পরে এখানে পৌঁছালো, আবার 200 সেকেন্ড পরে পৌঁছাবে, আবার 200 সেকেন্ড পরে পৌঁছাবে। বি হয়তো 120 পৌঁছালো, আবার 120-তে, আবার 120-তে। কোনো একটা সময় হবে যেখানে তারা দুজনে একসাথে মিলবে। কখন হবে, যেটা হচ্ছে তাদের এলসিএম, মানে এমন একটা সময় যেটাকে 120 সেকেন্ডের সাথে মাল্টিপল করলে 120, এরপরে 240 সেকেন্ডে আবার আসবে, তারপরে 360 সেকেন্ডে আবার আসবে। ঠিক আছে, এই সেরকম 200 সেকেন্ড, 400 সেকেন্ড, 600 সেকেন্ড, 800 সেকেন্ড, এরকম করে আসতে থাকবে, ওই পজিশনে মিলতে থাকবে। তাহলে কোথাও না কোথাও যে এমন একটা যে সময় আসবে যেখানে দুজনেই এই প্রথম জায়গাতে চলে আসবে। সেটা কি করলে পাই আমরা, সেটা আমরা লসাগু নিলে পাই, যে সব থেকে ছোটো সংখ্যা যেটাকে দুজনেই ভাগ করতে পারবে। তাহলে 200 আর 120 এখানে আমরা কী করবো, 200 আর 120 এলসিএম নেবো। তাহলে এত কিছু বললাম শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে কেন আমরা এলসিএমটা এখানে নিচ্ছি, এখানে আমরা এলসিএমটাকে নিচ্ছি কেন। ঠিক, তো এলসিএম অফ 200 আর 120 কী হবে, আমরা এলসিএমটা এইভাবে করতে পারি যে দেখো 200 আর 120 এলসিএম তো আমরা এটা হবেই, আমরা 200 নামতা ঘুষছি। ঠিক আছে, 200 নামতা ভুলে যাও, আমরা এখানে নামতা ঘুষবো, মনে করো এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, তাহলে একটা শূন্যকে আমরা এখানে রেখেই দিলাম যে 10 তো এদের এলসিএমে থাকবেই থাকবে। আর কে কে আছে, 10 বাদ দিয়ে এখানে 20 আছে, 12 আছে, তাহলে আমরা 20 আর 12 এলসিএম নেবো। 20 নামতা ঘুষছি, 20 2 40, 12 দিয়ে কাটাকাটি যাবে না, 20 3 60, 12 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 60। তাহলে 600 সেকেন্ড, কারণ সব কিছু সেকেন্ডে চলছিল, তাহলে 600 সেকেন্ড সময়ে দেখো এও এখানে পৌঁছাবে, বিও এখানে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে কখন দেখতে পাবো, 600 সেকেন্ড পর। 600 সেকেন্ড মানে কি 10 মিনিট, তাহলে অ্যান্সার কী হবে, অপশান এ 10 মিনিট। তো এই কোশ্চেনগুলো কিন্তু আমি বোঝাতে এতক্ষণ সময় নিচ্ছি, কিন্তু পরীক্ষাতে করতে এতক্ষণ সময় লাগবে না। একবার বুঝতে যদি তোমরা সময় দিয়ে বুঝে নাও, এখন তোমরা পরীক্ষা দিচ্ছ না, অনেক 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 আমি জায়গায় দেখেছি কী করে, যে কোশ্চেন লাগিয়ে দেবে, দিয়ে বলবে 10 সেকেন্ড 25 সেকেন্ড একটা টাইমার চালিয়ে দেয়, করো দাও। এভাবে প্র্যাকটিসের সময় করা উচিত নয়। যখন তোমরা শিখছো এখন এভাবে করা উচিত নয়। সেটার জন্য তোমরা মক টেস্ট দেবে, সেই প্র্যাকটিস করার জন্য, স্পিড বিল্ড করার জন্য। শেখার সময়তে কিন্তু টাইমিং দেখতে যাবে না যে স্যার আমার একটা ক্লাস করতে আমার 2 ঘন্টা লেগে গেল, একটা 30 মিনিটের ক্লাস করতে, তাহলে আমি কখন কী করবো।
এখন তুমি শিখছো, এখন তোমার টাইম লাগাটা স্বাভাবিক। এখন যদি তুমি টাইম না দাও, পরীক্ষাতে কোনো দিনও কম সময় করতে পারবে না। এখন যত টাইম দেবে, পরীক্ষাতে টাইম কিন্তু তত কম লাগবে। যেগুলো বলছি সেগুলো শোনো, ভরসা রাখো। অঙ্কতে ফুল স্কোর যেমন আমি করেছি সেরকম তোমাদেরও করাবো। আর এটাই আমার মানে, যেদিন তোমাদের আমি ফুল স্কোর করাতে পারবো সেদিন আমি মনে করবো যে ইয়েস, দিস ইজ মাই সাকসেস। তো লেগে থাকো, স্টে টিউন। আর তোমরা যে সমস্ত যারা আমার ক্লাস করছো, যাদের ক্লাস করতে ভালো লাগছে, তারা একটা কাজ করবে কি, যে দেখবে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, ঠিক আছে, অ্যাবাউটেও পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এতে সুবিধা কী হবে, দেখো তোমরা নিজেরা প্র্যাকটিস করছো, অনেক অঙ্ক আছে যেখানে তোমরা আটকে যাও, তো সেই সমস্ত অঙ্কের হয়তো সলিউশন তোমরা কোথাও পাচ্ছ না, বা যে সলিউশন পাচ্ছ সেটা খুব লেংদি হচ্ছে, ঠিক আছে, তোমাদের ঠিকঠাক বুঝতে পারছো না, তাহলে সেক্ষেত্রে তোমরা ওই গ্রুপে পোস্ট করলে আমি বা অন্য যে সমস্ত স্টুডেন্ট আছে তারা কিন্তু সলিউশন করে দেবে। তো সেই জন্য টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে নাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। সুরজ completes এত ওয়ার্ক ইন 9 days, অ্যাট দিস রেট হাউ মেনি মোর ডেজ উইল হি টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তো এই কোশ্চেনটা কেন পারেনি সেটা তো বুঝতেই পারছি না, এটা তো একটা সুপার ইজি কোশ্চেন। এখান থেকে বলা আছে যে সুরজ 1/12 কাজ করে 9 দিনে, তাহলে বলছে আর কতদিন সময় লাগবে টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক, সেই বাকি কাজটাকে কমপ্লিট করার জন্য, বাকি কাজটাকে, ঠিক আছে। তো 1/12 কাজ করে 9 দিনে, তাহলে 1/12টা কাজ হয়ে গেছে, সুরজ কমপ্লিট করে দিয়েছে, তাহলে আর বাকি কতটা কাজ আছে, টোটাল কাজ 1 অংশ, 1/12 হয়ে গেছে, মানে বাকি পড়ে আছে 11/12 অংশ কাজ। তাহলে এই 11/12 অংশ কাজটা কতদিনে করবে, সেটাই তার টাইম। তাহলে 1/12 অংশ কাজ করে 9 দিনে, 1 অংশ কাজ করবে 9 × 12 দিনে, বেশি সময় লাগবে নিশ্চয়ই। 1 অংশ মানে কি পুরো কাজটা, 1/12 অংশ করতে যদি 9 দিন লাগে, 1 অংশ কাজ করতে 9 × 12 লাগবে। 11/12 অংশ কাজ করতে কতদিন লাগবে, 9 × 12 × 11/12, 12 কেটে দেবো, 9 11 99 দিন। তাহলে আর কতদিন সময় লাগবে, আর 99 দিন সময় লাগবে। যদি বলতো টোটাল কত সময় লাগছে, তাহলে 99 + 9, মানে 108 দিন সময় লাগছে পুরো কাজটা কমপ্লিট করতে। এখানে দেখো কোশ্চেনে কী বলা আছে, মোর ডেজ বলা আছে, হাউ মেনি মোর ডেজ উইল বি টেক, এটা বলা নেই কিন্তু যে টোটাল কতদিন সময় লাগবে, ঠিক আছে। যদি টোটাল জানতে চাই তাহলে লিখতে হবে যে ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, টোটাল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড বা এরকম করে কিছু একটা। নেক্সট, পিঙ্কি চিঙ্কি অ্যান্ড রিমা স্টার্টেড এ ওয়ার্ক অ্যান্ড রিমা লেফট আফটার 4 days when 46% অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড অ্যান্ড দেন গট কমপ্লিটেড ইন 9 more days। তাহলে 3জন ব্যক্তি আছে, পিঙ্কি চিঙ্কি আর রিঙ্কি দিতে পারতো রিমা না দিয়ে, রিমা, এরা কী করছে, কাজ করতে শুরু করেছে। 4 দিন পর কী হয়েছে না, 4 দিন পর 46, আমরা দেখতে পাচ্ছি যে 4 দিন কাজ করেছে এবং 46% কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক। তো তারপরে কী হয়েছে না, রিমার কোনো সমস্যা হয়েছে, রিমা কাজ ছেড়ে চলে গেছে। তারপরে দেখা যাচ্ছে তাহলে কাজ করছে কে, ওই 4 দিন পর কাজ করছে পিঙ্কি চিঙ্কি, ঠিক। পিসি কাজ করছে, পিঙ্কি অ্যান্ড চিঙ্কির জন্য পি অ্যান্ড সি, পিসি কাজ করছে। পিসি কী করেছে, 9 দিন, 9 more days, আর 9 দিনের মধ্যে কী করেছে, বাকি কাজটা খতম করে দিয়েছে। তাহলে বলছে হাউ মেনি ডেজ রিমা অ্যালোন কমপ্লিট, রিমা টোটাল কাজটা একা কতদিনে শেষ করতে পারবে, এটা হচ্ছে কোশ্চেন। তো কীভাবে করব, তোমাদেরকে বলেছি যে টাইম অ্যান্ড ওয়ার্ক অঙ্ক করার সবথেকে বেস্ট পদ্ধতি হচ্ছে যে ঘটনাটা ওরা বলছে সেটাকে দেখতে শেখাও, যে ঘটনা কী ঘটছে, যে এরা 4 দিন কাজ করেছে, এরা এই করেছে, এই করেছে, যে জিনিসটা বলেছে সেটা ফ্রেম করার চেষ্টা করো। কীভাবে ফ্রেম করতে বলছি দেখো, মনে মনে যে ফ্রেমটা আমি বলতে চাইছি তোমাদেরকে, যে সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের টাইম লাইন, মানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের টাইম লাইন। 4 দিন এখানে হয়ে গেছে, এখানে হয়তো 1 দিন 2 দিন 3 দিন, এটা 4 দিন দিয়ে আরও এখানে 9 দিন আছে, এরপর আরও 9 দিন কাজ করেছে, ঠিক আছে। তো 4 দিন এত দূর পর্যন্ত, এটা আমি 4 দিনে দেখাচ্ছি যে এটা 4 দিন আর এটা হচ্ছে বাকি 9 দিন। 4 দিন পর্যন্ত পিঙ্কি চিঙ্কি আর রিমা কাজ করেছে, তারপরে রিমা ছেড়ে পালিয়ে গেছে, কাজ করছে কে, পিঙ্কি চিঙ্কি পিসি কাজ করছে। তো এখানে 46% কাজ হয়েছে, তার মানে বাকি যে কাজটা আছে 54% সেটা কোথায় হয়েছে, এখানে হয়েছে, এই 9 দিন হয়েছে। তাহলে
পিঙ্কি চিঙ্কি 9 দিনে 54% কাজ করেছে। পিসি আমার জানতে চাই যে রিমা, এই যে রিমা আছে, রিমা পুরো কাজটা কত দিনে করবে। তো দেখো আমরা বলতে পারি যে স্যার পিঙ্কি চিঙ্কি মানে পিসি এরা 9 দিনে তো 54% করেছে স্যার। এরা এখানে যে 4 দিনে, এই 4 দিনে পিঙ্কি চিঙ্কি আর রিঙ্কি এই দুটো আমি গ্রুপ ভেবে বলেছি, তাহলে এই 4 দিনে ওরা কতটা কাজ করেছে সেটা আমরা বের করতে পারবো। 9 দিনে যদি 54% করে তাহলে একদিনে কত পার্সেন্ট করবে? 6%। কারণ এধারে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তো এধারেও 9 দিয়ে ভাগ করে নেব। তাহলে 4 দিনে কতটা কাজ করবে? 4 দিন কেন বের করছি? কারণ এখানে 4 দিন কাজ করেছে পিঙ্কি চিঙ্কি, তাহলে 4 দিনে করবে 4 6 24%। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 দিনে আমার কাজ হয়েছে 46%। তাহলে পিঙ্কি চিঙ্কি তো আমার করেছে 24%, তাহলে এই রিঙ্কি তার মানে বাকি কাজটা করেছে। তাহলে এই যে 46% মাইনাস 24% মানে 22% কাজটা কে করেছে? 22% কাজটা করেছে রিঙ্কি। কত দিনে? 4 দিনে। তাহলে রিঙ্কি 22% কাজ করেছে 4 দিনে। 1% কাজ করবে 4/22, আর 100% কাজ করবে কী হয়ে যাবে? এখানে 100 গুণ হয়ে যাবে। ব্যাস ক্যালকুলেশন এবারে 2 2 4, 2 11 22 মানে 200/11। দেখো কোনটা হবে? 200/11। দেখো এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি যে 200/11 তোমরা তো একটা করে নিতে পারো, কারণ সুপার ইজি, এটা আমরা সঙ্গে সঙ্গে করে নিতে পারি। বা যদি করতে নাও চাও তাহলে একটা পদ্ধতি আছে যে আমরা এই ভাগটাও করতে চাই না, ঠিক আছে, এতটাই অলস হয়ে গেছি রিলস দেখে দেখে যে আমরা ভাগটাও, এই ছোটো ভাগটাও করতে চাইছি না। তখন কী করব? তখন আমরা দেখবো স্যার ইউনিট ডিজিট 0 হতে হবে। স্যার এখানে ইউনিট ডিজিট 0 হতে হবে, ঠিক আছে। এখানে দেখছি যে 1-এর সাথে 8 তো গুণ হবে, 8-8-এর সাথে 2 যোগ হলে এই উপরেটা যোগ হয়। আমাদের অ্যাকচুয়ালি করতে কী হয়? 11-এর সাথে 18-এর গুণ, তবে 2টা যোগ। আমরা ইউনিট ডিজিটে ফোকাস করছি। স্যার 1-এর সাথে 8 গুণ করলে 8, 8-এর সাথে 2 যোগ করলে 10, মানে ইউনিট ডিজিট 0। তাহলে এক্ষেত্রে ইউনিট ডিজিট 0 আসছে। এটা হতে পারে, দেখো এখানে ইউনিট ডিজিট 0, এখানে 0, এটা হতে পারে, ঠিক আছে। এখানে দেখছি স্যার 1-8-এ 8, 8-8-এর সাথে 15 মানে ইউনিট ডিজিট 5, কোনো মতেই হতে পারে না স্যার। 1-8-এ 8, 8-9-এ 17, ইউনিট ডিজিট 7, কোনো মতেই হতে পারে না। 1-8-এ 8, 8-4-এ 12, স্যার হতে পারে না। তাহলে 3টে অপশান যদি হতে পারে না তাহলে আমাদের অবশ্যই অপশান ডি অ্যান্সার হয়ে যাবে। তো এভাবেও কিন্তু করা যায়, বা বাকি এটা তো একটা মানে আমরা ভাগ করে নিলেও করতে পারি। ওকে, টু ডু এ সার্টেন ওয়ার্ক, এ বি ওয়ার্ক অন অল্টারনেট ডেজ উইথ বি বিগিনস দ্য ওয়ার্ক অন দ্য ফার্স্ট ডে, এ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক সেম ওয়ার্ক ইন 22 days। কী বলতে চেয়েছে যে কোনো একটা কাজকে এ এবং বি অল্টারনেট ডেতে করতে শুরু করেছে, মানে এ একদিন কাজ করছে, বি একদিন কাজ করছে, তারপর দিন আবার এ, তারপর দিন আবার বি, তারপর দিন এ, তারপর দিন বি। এটা কী বলে? অল্টারনেট, মানে পর পর কাজ করছে। কে শুরু করেছে? বি প্রথম দিনে কাজ করা শুরু করেছে, মানে প্রথম তো কাউকে কাজটা শুরু করতে হবে। কে করেছে? বি শুরু করেছে। প্রথমে বি কাজ করছে প্রথম দিনে, দ্বিতীয় দিনে এ করছে, তৃতীয় দিনে বি করছে, এইভাবে চলছে এদের কন্টিনিউটিটা। এ একাই 22 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারে বলা আছে। যদি কাজটা 11 পূর্ণ 1-2 দিনে মানে 11.5 দিনে যদি কমপ্লিট হয়ে যায়, যখন ওরা একসাথে কাজটা করছে অল্টারনেট ডেতে, তখন 11.5 দিনে কাজটা শেষ হয়েছে। তাহলে বলছে যে বি একাই 3/4 অংশ কাজ কত দিনে করতে পারবে, ঠিক। তাহলে এখানে সিচুয়েশান কী দেওয়া আছে যে এ এবং বি দুজন ব্যক্তি, এ একা পুরো কাজটা 22 দিনে কমপ্লিট করে, এটা বলা আছে। আর বলা আছে যখন বি প্রথম দিনে করবে এ তারপরে করবে, তারপরে আবার বি করবে এ করবে, এইভাবে যদি কাজ করতে শুরু করে তাহলে 11.5 দিনে কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাকে বলো যে বি 3/4 অংশ কাজ কত দিনে করতে পারবে। এটা হচ্ছে মিনিংটা ছিল। এবার দেখো কী করে করব। সেম এটা তো আমরা ভাববো যে স্যার বি কাজ করা শুরু করেছে, তার মানে কাজটা এইভাবে চলছে, বি করবে তারপরে এ করবে, দিয়ে আবার বি করতে আসবে, দিয়ে আবার এ করতে আসবে, দিয়ে আবার বি করতে আসবে, দিয়ে আবার এ করতে আসবে, এরকম করে চলতে থাকবে। এরকম করে চলতে থাকবে। কতদিন চলতে থাকবে? 11.5 দিন পর্যন্ত। 11.5 দিন পর্যন্ত। তাহলে দেখো এভাবে যদি জোড়া বাঁধে, এখানে বিএ বিএ বিএ, তাহলে এই যে 11.5 দিন আছে, তাহলে 11.5 দিনকে আমি প্রথমে এমন দুজনের জোড়া হচ্ছে না, দুটো করে লোকের জোড়া হচ্ছে, দুটো করে লোকের জোড়া হচ্ছে, বিএ বিএ বিএ। তাহলে আমি এই যে 11.5 আছে এটাকে আমি ভাঙবো এভাবে। কীভাবে ভাঙবো না, 11.5টাকে আমি এভাবে লিখবো যে স্যার 10 + 1 + হাফ দিন। কেন লিখলাম? কারণ এই 10টাকে আমি ভাঙতে পারবো, দুজনকে সমান সমান ভাগে দিয়ে দেবো, ঠিক আছে। এরকম কটা জোড়া আসবে, টোটাল 10 দিন কাজ করেছে। দেখো এই দিনে তো
এটা তো প্রথম দিন, এটা সেকেন্ড দিন, এটা তৃতীয় দিন, এটা চতুর্থ দিন, এভাবে চলছে। তাহলে 10 দিন যদি হয়, 11.5 দিনের মধ্যে 10 দিন, তার মানে এক একটা গ্রুপ মানে 2 দিন, এক একটা গ্রুপ মানে 2 দিন। তাহলে এরকম করে কতগুলো গ্রুপ এলে 10 দিন কমপ্লিট হবে? 5টা গ্রুপ এলে, ঠিক আছে। তার মানে এই যে বি আর এ আছে, ইও 5 দিন কাজ করছে, ইও 5 দিন কাজ করছে, তাহলে এই 10 দিনের হিসাব বরাবর হলো। এরপরে তাহলে এ দিয়ে কমপ্লিট হলো, তারপরে কাজ করতে আসবে বি। তাহলে বি এখানে কাজ করবে 1 দিন, কারণ এখানে বি এ দিয়ে কমপ্লিট হয়ে গেলো 10 দিন। তারপরে করতে কে আসবে? বি করতে আসবে। তাহলে বি 1 দিন কাজ করছে পুরো, আর 1 দিনের কাজ করার আছে কি? কাজ নেই তো অতটা। কতদিন করছে? এ অর্ধেক দিন কাজ করছে না, কাজ শেষ হয়ে যাচ্ছে। তাহলে এ করছে আরও এখানে হাফ দিন। তাহলে টোটাল বি কতদিন কাজ করেছে? 6 দিন। এ কতদিন কাজ করেছে? 5 + 1 2 দিন, মানে আমরা 5.5 দিন, বা বলতে পারি 11/2 দিন। এ কাজ করেছে 11/2 দিন। বোঝা গেল? এভাবে ভাঙলাম আমরা। তাহলে দেখো, এটা আমি তোমাদেরকে এভাবেও বলতে পারতাম, যেখানে 11.5 আছে, তাহলে 11.5 কাছে যে কী বলে, মানে আমরা কী বলতে চাইছি, জোড় সংখ্যা, 11.5 কাছে জোড় সংখ্যা আমরা 12তেও নিতে পারি বা 10ও নিতে পারি। তাহলে 10 নেবে, তার থেকে ছোটো জোড় সংখ্যাটা নেবে, কত হলো? 10। 10-এর মধ্যে 6 দিয়ে দেবে, 5 দিয়ে দেবে বিকে, 5 প্রথমে যে আসছে তাকে 5 দিয়ে দিলে, একে 5 দিয়ে দিলে, তারপরে 1 দিলে বিকে, আর 1 হাফ দিলে একে, এভাবেও বলতে পারতাম। সেক্ষেত্রে আমার খুব কম সময়ের মধ্যে বলা হতো, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কী হচ্ছে তোমরা বুঝতে পারতো না। তাই যেটা বোঝাচ্ছি সেটাতে টাইম বেশি নেবো, অবশ্যই টাইম বেশি নেবো, টাইম লাগবে। ম্যাথ শিখতে এসছো, হাওয়াবাজি করতে আসনি, আর রিলস দেখতেও আসনি, সময় লাগবে, সময় দিতে হবে। আমি সময় দিয়েছি শেখার জন্য। যারা অ্যাভারেজ স্টুডেন্ট, আমি একজন খুব বেশি যে বিশাল কিছু আমার আইকিউ সেটা নয়, আমার খুবই কম। আমি বহুত প্র্যাকটিস করেছি, কারণ এটাই যে আমার ফুল স্কোর করার রিজন একটাই ছিল যে আমি এত পরিমাণে প্র্যাকটিস করেছি, এত খাতা ভর্তি করে দিয়েছি, যেটা কী বলবো, মানে কোনো অঙ্ক আমার কাছে এমন মানে খুব কমই হতো যে অঙ্কটা আমি করিনি। আমার তো এটাও মনে পড়ে যায়, এই অঙ্কটা আমি মোটামুটি খাতাটার এই পাতাতে করেছি, যে আমার বাম সাইডে আছে, বাম সাইডের উপর দিয়ে গেছে। এতটা প্র্যাকটিস করেছিলাম, এতটা আমি রিভিশন করেছিলাম, কারণ আমার কাছে অপশান ছিল না। আমি জানতাম যে আমি একজন এভারেজ স্টুডেন্ট, আমি যদি বারবার না পড়ি আমি ভুলে যাব। তো সেরকমই যারা এভারেজ স্টুডেন্ট তাদেরকে একটু খাটতে হবে, যদি তারা তাদের ড্রিম পূরণ করতে চাও। যদি খাটার জন্য রাজি থাকো, তাহলে সাকসেস তোমাদের অবশ্যই 5 হবে এবং ছুতে বাধ্য। তো চলো, দেখো তো, তাহলে আমরা কী দেখতে পেলাম? বি 6 দিন কাজ করেছে, এ 11.5 দিন কাজ করেছে। ঠিক, এখানে আমি একটু মুছে দিচ্ছি, এবার এখানটাকে আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে স্যার বি কাজ করেছে 6 দিন, এ কাজ করেছে 11/2 দিন। ওকে, এবার এ 22 দিনে পুরো কাজটা করে, এ করেছে 11/2 দিন। তাহলে এ 22 দিনে করে 1 অংশ, 22 দিনে করে 1 অংশ। তাহলে এ করেছে 11.5 দিন, 11.5 নয়, 11/2 দিন। তাহলে 1 দিনে করবে কতটা অংশ? 1/22 অংশ। 11/2 দিনে করবে কতটা অংশ? 1/22 ইন্টু 11/2, কাটাকাটি করে নাও, 1/4 অংশ। তার মানেটা কি? এই যে 11.5 দিন কাজ করেছে, সেটাতে কতটা কাজ উদ্ধার করে দিয়েছে? 1/4 অংশ কাজ উদ্ধার করে দিয়েছে। এইখানে তো এই দুজন মিলে তো পুরো 1 অংশ কাজটা কমপ্লিট করেছে, এটাই তো বলেছিল এখানে, যে দ্য ওয়ার্ক গেটস কমপ্লিটেড ইন 11/2 দিন, মানে 11/2 দিনে পুরো কাজ উদ্ধার করে দিয়েছে। তাহলে যদি এখানে এই যে ব্যক্তিটা আছে এ 11/2 দিনে করেছে 1/4 অংশ, তাহলে পুরো কাজটা হয়েছে। তার মানে এই যে বি বেচারা করেছে 3/4 অংশ, 1 - 1/4 মানেই 3/4 অংশ। তাহলে এবার আমরা বলতে পারি যে স্যার বি 3/4 অংশ কাজ করে 6 দিনে। ওটাই জানতে চাইছে যে 3/4 অংশ কাজ করতে হবে। যদি বলতো যে 1 অংশ কাজ, তাহলে আমরা বের করতাম যে স্যার বি 3/4 করে 6 দিনে, 1 অংশ করবে 6 ইন্টু 4/3, 3 দুগুণে 6, 2 4 8 দিনে। সেটাও বের করতে পারতাম। যে কোনো অংশ 9 10 অংশ বলুক, 15 20 অংশ বলুক, যাই বলুন না, আমরা এখান থেকে বের করে নিতে পারতাম। বোঝা গেল? নেক্সট, there are 49 members in group A, 35 members in group B and এত members in group C. All the members of these groups went to a restaurant. মানে 3টে গ্রুপ দিয়ে আছে আলাদা আলাদা, 3টা ডিফারেন্ট গ্রুপ দিয়ে আছে। সাপোজ মনে করি এটা এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ। অঙ্কটা আমি বলে দিচ্ছি যে কী আছে। এই ধরনের আছে যে 3টে আলাদা আলাদা গ্রুপ আছে। এ গ্রুপে মেম্বার হয়তো 49 আছে, বি গ্রুপে 35 আছে, সি গ্রুপে আছে 31 মেম্বার।
ওকে, এরা তিনজন, এই তিনটে গ্রুপ চলে গেছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। ঠিক, সি যে সবাইকার সিলেকশন হয়ে গেছে, জিডিতে সিলেকশন হবে, সেই জন্য খাওয়া দাওয়া করতে গেছে রেস্টুরেন্টে। তো এই যে এ গ্রুপ আছে, এ গ্রুপের প্রত্যেকটা লোক কী বলছে, অ্যাভারেজ অ্যামাউন্ট স্পেন্ড অন ইচ মেম্বার অফ গ্রুপ এ, মানে গ্রুপ এর প্রত্যেকটা মেম্বার 106 টাকা করে স্পেন্ড করেছে গড়ে, বি এর 141 টাকা করে, সি এর 226 টাকা করে। তাহলে বলো আমাকে যে অ্যাভারেজ অ্যামাউন্ট স্পেন্ড পার মেম্বার কত টাকা, প্রত্যেকটা মেম্বার গড়ে কত টাকা করে খরচা করেছে এটা জানতে চেয়েছে। তাই দেখো, এটা কিন্তু ক্যালকুলেটিভ কোশ্চেন একটা, তুমি যেভাবে করতে চাও এটা ক্যালকুলেশন হবেই হবে। ঠিক আছে, আমরা যে শর্ট টেকনিকগুলো ব্যবহার করি সেটাতেও ক্যালকুলেশন হবে। আমরা যেটা নর্মালি ব্যবহার করে থাকি যে 49 × 106 গুণ করে, ঠিক আছে, 49 × 106 প্লাস 35 × 140, যেটা তো পুরো বেসিক। যদি আমরা একটু অ্যাডভান্স মেথড ইউজ করতে চাই, আমরা এইভাবে করি যে 49 জনের 106 প্লাস 35 জনের 141 প্লাস 31 জনের 226 দিয়ে এখানে এগুলো এই টোটালগুলো লিখে এখানে তারপরে করতে চাই। কিন্তু এটা আমরা দেখেছি, এটা যারা আমার সাথে গড় চ্যাপ্টারটা করেছ আগে তারা জানো যে এইভাবে আমরা করি, কিন্তু এইভাবেও এটা করতে যাবে টিপিক্যাল হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী ব্যবহার করব, এখানে আমরা ব্যবহার করব ডিজিটাল সাম। ঠিক, এখানে আমরা ব্যবহার করব কি, ডিজিটাল সাম ব্যবহার করার চেষ্টা করব, মানে অঙ্কের যোগ। ঠিক, কারণ একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এক্সামিনের অনেক সময় কী করে টিপিক্যাল অঙ্ক দেয় এটা দেখার জন্য যে মানে সে কী করছে, ওখানে তো ওটা দেখতে তো পাবে না। দেখো, এটা করার হয়তো এভাবে যে গুণ করছে যোগ করছে নাকি কম সময়ের মধ্যে করতে পারছে, মানে এখানে এক্সামিনার চাইছে যে তুমি ডিজিটাল সামের মাধ্যমে করে নাও। ঠিক আছে, বা অন্য যে পদ্ধতিগুলো আছে সেগুলো তুমি ব্যবহার করো। তাহলে চলো আমরা ব্যবহার করে নিই, যখন এক্সামিনারের ইচ্ছা, ওনার মনের ইচ্ছা তো পূরণ করতেই হয়। তাহলে আমরা এখানে কী করবো, ডিজিটাল সামকে ব্যবহার নেব। অনেক সময় কিন্তু ডিজিটাল সাম ফেলও হয়ে যায়, ফেল হতেও পারে, সেক্ষেত্রে ইউনিট ডিজিটকে সাহারা নেবো। ঠিক, আরও বিভিন্ন কিছু সাহারা নিয়ে আমরা করতে পারি। তো আমরা বেসিক পদ্ধতিতে যাব, ডিজিটাল সাম যেহেতু ব্যবহার করব। তাহলে গ্রুপ এর 49টা মেম্বার এক একজন 106 টাকা করে খরচা করছে, তাহলে টোটাল খরচা হবে 49 × 106 প্লাস বি এর জন্যে 35টা মেম্বার আছে, প্রত্যেকে খরচা করে 141 টাকা করে, প্লাস সিতে 31টা মেম্বার আছে, প্রত্যেকে খরচা করে 226 টাকা। তাহলে এটা টোটাল খরচা। টোটাল খরচাকে আমরা যদি টোটাল পার্সেন্ট দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, টোটাল মানে অ্যাভারেজ খরচা পেয়ে যাব। তাহলে টোটাল মেম্বার কতজন আছে, 49 প্লাস 35 প্লাস 31। এবার যদি এটা ক্যালকুলেশন করি নিচটা কত হয়ে যাবে, নিচটা যদি যোগ করে আমরা পেয়ে যাব 1 30 40 40 80 80 80 20 115, নিচটা পেয়েছি 115। ঠিক আছে, তাহলে নিচটা পেয়ে গেলাম আমি, এখানে আমি পেয়ে যাবো কত, এখানে আমি পেয়ে যাবো 115। এবার দেখো, তাহলে আমরা ডিজিটাল সাম ব্যবহার করছি, মানে অঙ্কের যোগ। নিচে কত পাবো, 5-এর সাথে 1 যোগ করলে 6 আর 1-এ 7, নিচে পাচ্ছি 7। উপরে দেখো 9 থাকলে আমরা ডাইরেক্টলি সেটা কেটে দিই, বা 9 যদি যোগ করে 9 হয়ে যায় সেটা আমরা কেটে দিই ডিজিটাল সামে, কারণ 9 ডিজিটাল সাম মানে 9 দ্বারা বিভাজ্যতা চেক। ঠিক আছে, তাহলে এখানে কত পড়ে থাকছে 4, এখানে 6 আর 1-এ 7 পড়ে থাকছে, 5 আর 3-এ 8, 1 আর 4-এ 5 আর 1-এ 6, 3 আর 1-এ 4, 2 আর 2 4 আছে 10, 10 মানে 1 আর 0 যোগ, যখনই 10 2 ডিজিট হয়ে গেলো ডিজিটাল সাম মানে পুরো যোগ করে করে একটা অঙ্কে নিয়ে আসা। তাহলে এখানে যখনই 10 হয়ে যাচ্ছে আমি আবার যোগ করছি 1 আর 0, পেয়ে যাচ্ছে কত 1। এবার মাঝে যে সাইন আছে সেই করতে হবে, মানে এখানে গুণ ছিল এখানে যোগ ছিল, এখানে গুণ ছিল এখানে যোগ ছিল, এখানে আমাদের কাজ কিন্তু সেটাই করব। তাহলে উপরে পাচ্ছি দেখো 4 7 28 প্লাস 8 6 48 প্লাস 4 1 4 বাই নিচে 7। এবার আবার 8 আর 2 10 মানে ডিজিটাল সাম 1, 8 আর 4 12 ডিজিটাল সাম 3, এখানে 4, তাহলে 3 আর 1 4 আর 4 8 বাই 7। এবার যখন ডিজিটাল সাম ব্যবহার করি তখন আমাদের যদি ভগ্নাংশের হরে 7 চলে আসে তাহলে আমরা ভগ্নাংশটাকে বানানোর চেষ্টা করি, হরটাকে 1 বানানোর চেষ্টা করি। ঠিক আছে, যে যোগ বিয়োগ করে যা করে মানে ডিজিটাল সাম যেন 1 হয়। তাহলে আমরা সাথে সাথে যদি 4 গুণ করি, উপর নিচে আমরা কী করব 4 দিয়ে গুণ করে দিচ্ছি, করতে পারি উপর নিচে সেম সংখ্যা দিয়ে গুণ, কোনো অসুবিধাই নেই, কাটাকাটি গেলে আবার সে একই পড়ে থাকবে। যদি করি দেখো উপরে হয়ে যাচ্ছে 8 4 32, নিচে হয়ে যাচ্ছে 7 4 28, আবার ডিজিটাল সাম লাগাবো, 3 আর 2 5, 8 আর 2 10 মানে 1, তাহলে ডিজিটাল সাম শেষকালে কত পড়ে থাকছে 5 বাই 1 মানে 5, তাহলে ডিজিটাল সাম 5। আমরা দেখব যে উত্তরের কোন অপশানে ডিজিটাল সামটা 5 হচ্ছে। দেখো 5 আর 4 9 1, 5 আর 4 9 1, 6 আর 4 10 রেখে 11, 11 মানে 1 আর 1 2, 9 4 রেখে 5, তাহলে ডিজিটাল সাম 5, একমাত্র অপশান ডিতে হচ্ছে। তাহলে আমাদের একটা চোখ বন্ধ করে আমাদের অ্যান্সার কী হবে, অপশান ডি।
বাকি যদি এই গুণ যোগ ভাগ করতে যায় বা অন্য যে কোনো মেথডে করতে যায় এটা বহুত সময় নেবে। এখানে এক্সামিনার চাইছেই যে তোমরা এটা ডিজিটাল সামটাকে প্রয়োগ করো। ঠিক, বোঝা গেল? নেক্সট সেম আরেকটা অঙ্ক দেখো। ঠিক, একদম ডিটো সেম আগেরটার মতনই। এখানে কি আছে যে 30টা মেম্বার আছে গ্রুপ এতে, গ্রুপ বিতে আছে 76টা মেম্বার, আর গ্রুপ সিতে আছে 44টা মেম্বার। প্রত্যেকটা গ্রুপের মানে গ্রুপ এ এর মেম্বার 249 টাকা করে, গ্রুপ বি এর মেম্বার 168 করে, গ্রুপ সি এর মেম্বার 498 টাকা খরচা করে। টোটাল অ্যাভারেজ অ্যামাউন্ট পার মেম্বারের কত টাকা করে খরচা আছে, মানে আগেরটা যেরকম আছে একদম সেম, শুধুমাত্র নাম্বারগুলো আলাদা আলাদা আর ডিজিটগুলো আলাদা, আর কিছু না। তাহলে আমরা সেম পদ্ধতি ব্যবহার করব, ডিজিটাল সামকে ব্যবহার করব। ঠিক আছে, তো দেখো 30 ইন্টু গ্রুপ এ টোটাল খরচা কত, 30টা মেম্বার, প্রত্যেকে খরচা করছে 249 টাকা করে, প্লাস বিতে 76টা মেম্বার, প্রত্যেকে খরচা করছে 168 টাকা করে, সিতে 44টা মেম্বার খরচা করছে 498 টাকা করে। নিচে টোটাল কতজন আছে, টোটাল কতজন 30 প্লাস 76 প্লাস 44। যোগটা দেখো আমরা এইভাবে করতে পারি, মানে একটুকু নর্মাল যে যোগ বিয়োগ করি সেইভাবে না করে আমরা এইভাবে ভাবছি। দেখো যে এখানে 76 আছে আর এখানে 44 আছে, আমি যদি 76 থেকে 44-এর 4 আগে দিয়ে দিই তাহলে এই 80 হয়ে যাবে, আর এই 40 হয়ে গেলো। 80 আর 40 120, 120 সাথে 30 যোগ করলে 150। মানে একদম বেসিক যেভাবে আমরা করি যে 4 আর 6 10, 10 আর 0, ওইভাবে না করে একটুকু আলাদাভাবে, আর কিছুই নাই। যে এখানে 44 আছে, 44-এর সাথে 76, তাহলে ইয়াকে 4 দিয়ে দিলাম, 4 দিয়ে দিলে এই 80 হয়ে যাবে, আর এই তখন 40 হয়ে যাবে, 80 40 120, আর 30 150। ঠিক আছে, তাহলে নিচে হয়েছে 150। এবার ডিজিটাল সাম যখন করতে যাবে তখন একটা জিনিস খেয়াল রাখবে যে যদি ভগ্নাংশের হর, এই যে হর, এই হরে যদি 3 কি 3 6 9 এই তিনটে সংখ্যা যদি চলে আসে তাহলে আমাদেরকে এদেরকে গায়েব করতে হবে, এদেরকে কাটাকাটি করতে হবে। ঠিক আছে, এদেরকে কাটাকাটি করতে হবে, মানে 3 6 9 থাকা চলবে না। 3 6 9 যদি হরের মধ্যে থাকে তাহলে ডিজিটাল সামে ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, 3 6 9 যেটা থাকবে সেই 3 6 9 ওই কম্পোনেন্টটাকে আমরা গায়েব করবো, মানে কাটাকাটি করে দেবো। তাহলে এখানে দেখো ডিজিটাল সাম যদি আমরা নিই 5 আর 1 6, 6 বললাম যে ডিজিটাল সাম থাকা চলবে না। তাহলে এখানে 6 হচ্ছে কেন, কারণ এর মধ্যে একটা 3 অবশ্যই লুকিয়ে আছে। 6 হচ্ছে মানে ডিজিটাল সাম, এর মধ্যে অবশ্যই একটা 3 লুকিয়ে আছেই আছে। দেখো যদি আমরা 150কে ভাবি তো 150 সমান আমরা বলতে পারি 3 × 50, এই যে 3 লুকিয়েছে। 3 6 9 থাকা চলবে না, এই 3টে যদি গায়েব করে দিতে পারি, মানে 3টে এভাবে তো এমনি এমনি তো গায়েব হয় না, 3 দিয়ে সবাইকে কেটে দিতে উপরের। ঠিক আছে, তাহলে 50 পড়ে থাকবে, সেক্ষেত্রে কোনো সমস্যা রইল না। তাহলে 3 দিয়ে কাটাকাটি করবো সবাইকে, এখন উপর নিচে 3 দিয়ে কাটাকাটি করছি, তাহলে 3 50 150। দেখো এই যে টার্মটা আছে এটা মাঝে প্লাস আছে, মানে কি এটার সাথে এটা আলাদা, মাঝে প্লাস আছে মানে এটার সাথে এটা আলাদা, প্রত্যেককেই 3 দিয়ে ভাগ করতে হবে। মানে এই অংশটাকেও 3 দিয়ে ভাগ করব, এটাকেও 3 দিয়ে ভাগ করব, এটাকেও 3 দিয়ে ভাগ করব। সবাই যদি যেহেতু যোগ আছে যদি বিয়োগ থাকতো তাহলেও সেম সবাইকে করতে হতো। ঠিক আছে, কারণ একটু দেখিয়ে দিচ্ছি যে কেন করছি আমরা 3 দিয়ে। কারণ এই জিনিসটা দেখো আমরা লিখি এইভাবে, যদি সাপোজ মনে করো আছে XY প্লাস YZ প্লাস ZX বাই মনে করো এ আছে, তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি যে XY বাই এ প্লাস YZ বাই এ প্লাস ZX বাই এ। ঠিক আছে, তার মানে এই নিচে যদি কিছু থাকে সেটার সাথে উপরে কাটাকাটি করলে সবাইকে কাটতে হবে, মানে এই টার্মটাকেও কাটতে হচ্ছে, এটাকেও কাটতে হচ্ছে, এটাকেও কাটতে হচ্ছে। এমনটা নয়, এই ভুলটা কেউ করে বসো না যে স্যার এখানে 3 50 করলাম, একে শুধু 3 10 30 করে দিলাম, ব্যাস খাতাম। এটা কিন্তু নয়, এই 3টে আলাদা আলাদা পার্ট আছে, এই 3টে আলাদা আলাদা পার্ট আছে, একটা 3জনকেই কাটতে হবে। ঠিক আছে, কিংবা যোগ করো গুণ করো তারপরে কাটো, ওটা তো সম্ভব নয়, ওটা তো বহুত টিপিক্যাল হয়ে যাবে, বহুত বড় হয়ে যাবে, তাহলে তো সে একই ব্যাপার হয়ে গেলো। তাহলে আমার এইখান থেকে যদি আমি কোনো একটা জিনিস কাটি, এখানে আমার যে যোগ বিয়োগে করে যে ভাগগুলো করে দেবে সেই প্রত্যেকের কাছ থেকেই কাটতে হবে। বোঝা গেল, ভুল হবে না আশা করি এখানে আর। দেখো তাহলে 3 দিয়ে কাটাকাটি করছি, 3 50 150, 3 10 30, যেটা গুণ আকার আছে এখানে, যেমন গুণ আকার আছে এখানে কিন্তু এমনটা নয় যে কেউ কাটতে হবে কেউ কাটতে হবে, প্লাস মাইনাস থাকলে বলেন যে প্লাস মাইনাস দিয়ে যদি ডিভাইড করে তাহলে সেইগুলোকে আলাদা আলাদাভাবে কাটতে হবে। 3 দিয়ে কাটছি এখানে, 3 5 15, 3 6 18, 3 দিয়ে কাটছি, 3 1 3, 3 6 18, 3 6 18। ওকে, এরপর দেখো এটা কি পড়ে থাকছে, তাহলে এটা আমাদের পড়ে থাকবে এরকম, এটা আমাদের পড়ে থাকবে সমান 10 × 249 প্লাস 76 × 56 প্লাস 44 × 166
বাই 50। এবারে আমরা বেঝিঝক ডিজিটাল সাম লাগাতে পারি, কারণ নিচে আমাদের 3 6 9 আসবে না ডিজিটাল সাম করলে। তাহলে ডিজিটাল সাম কত আছে 5, এখানে 1, এখানে 9 হলে কেটে দেবো, 4 আর 2 6, 7 আর 6 13 মানে 4, 6 আর 5 11, 11 মানে 1 আর 1 2, 4 আর 4 8, 6 আর 6 12 আর 1 13, 13 মানে 3 আর 1 4। ঠিক আছে, দেখো এখানে গুণ ছিল, এবারে এখানেই করছি। ঠিক আছে, তাহলে 1 6 6 প্লাস 4 দুগুণে 8 প্লাস 8 4 32, 32 মানে 3 আর 2 5। তাহলে আলটিমেট পড়ে থাকছে কি 6 প্লাস 8 প্লাস 5, এদের যদি যোগ করি আমরা পেয়ে যাবো কত, 8 আছে 14 আর 5 19, আর নিচে তো 5 পড়ে আছে। এবার নিচে যখনই 5 থাকবে তাহলে নিচে কী বলেছি, ডিজিটাল সামে 1 বানাতে হবে। তাহলে 5-এর সাথে কত গুণ করবো তাকে 1 হয়ে যায়, 2 গুণ করবো, 5 × 2 10, 10 হলেই 1 হয়ে যাবে। বা তোমরা এটা মনে রাখতে পারো যে যদি নিচে 5 থাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 থাকলে 5 দিয়ে গুণ করতে হবে, মানে আমি থাকলে তুমি, তুমি থাকলে আমি, এরকম একটা ব্যাপার। ঠিক, 5 থাকলে 2 দিয়ে গুণ করবো, 2 থাকলে 5 দিয়ে গুণ করবো, 7 যদি থাকে 4 দিয়ে গুণ করবো, 4 থাকলে 7 দিয়ে গুণ করবো। বুঝা গেল? আর তোমার তাহলে 3 তো নয়, 1 থাকলে তো কোনো দরকারই নেই, 2 থাকলে বলে দিলাম, 3 থাকলে চলবে না, 3কে কাটতে হবে, 4 থাকলে 7, 5 থাকলে 2, 6 থাকলে চলবে না, 7 থাকলে 4 দিয়ে, 8 থাকলে তোমাদের 8 থাকলে হবে 8 3 24, 8 2 16, 8 3 4 4 32, 8 5 40, 4 40, 8 7 56, 8 8 64। হ্যাঁ, 8 থাকলে 8 দিয়ে। কীভাবে করছি দেখো, এটা আমি নিজে নিজে, মানে আমি মুখস্থ রাখিনি, কিন্তু আমি নিজে নিজে ক্যালকুলেশন করে নিচ্ছি সেম টাইম। আমি 8-এর নামদাটা ঘুষছিলাম যে 8-এ 8, 8 হলে হচ্ছে না, 8 2 16, 6 আর 7 হচ্ছে না, 8 3 24, 4 আর 2 6 হচ্ছে না, মানে আমি 1 দেখছিলাম কোথায় যোগ করে হচ্ছিলাম। ঠিক আছে, মুখস্থ রাখিনি, কিন্তু সেম টাইমে বের করে নিলাম। কতক্ষণ লাগলো আমার বের করতে? তো তোমাদেরকেও বলবো এই সমস্ত জিনিসগুলো কীভাবে আসছে, উৎপত্তিটা কোথায় সেটা জেনে নাও। পরীক্ষা হলে ভুলে গেলে সঙ্গে সঙ্গে বের করে নিতে পারবে। যখন তুমি এই উৎপত্তিটা শিখে নেবে না, তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স অটোমেটিক্যালি চলে আসবে, যেটা তোমাকে 100% ফুল স্কোর করতে সাহায্য করবে। কনফিডেন্সটাই দরকার হয়, কারণ পরীক্ষার হলে আমাদের কনফিডেন্সেরই অভাব হয়। পারি না এমনটা নয়, দেখবো কোশ্চেন আমরা পরীক্ষায় হলে ও মাই গড ওই কোশ্চেনটা আমি পারতাম, ঠিক আছে, ওইটা ভুলে গেছে। কেন হয়? কারণ আমরা ওখানে ঘাবড়ে যাই, আমরা ওখানে কনফিডেন্স, বিলো কনফিডেন্সের জন্য আমরা ঘাবড়ে যাই। তো কনফিডেন্সটা নিজের মধ্যে ডেভেলপ তখনই হবে যখন তোমরা কোনো একটা শর্ট ট্রিক্স যেগুলো দেখছো সেটার উৎপত্তিটা কোথার থেকে সেটা জানার চেষ্টা করবে। 19 উপরে আছে, নিচে 5 আছে, তাহলে কী দিয়ে গুণ করবো? উপর নিচে আমি 2 দিয়ে গুণ করে নেবো। উপর নিচে সেম সঙ্গে গুণ করলে কোনো সমস্যা নেই। তাহলে 19 দুগুণে 38, 5 দুগুণে 10, নিচে 1 হয়ে গেল, 1 আর 0 1 ডিজিটাল সাম। আর উপরে ডিজিটাল সাম হয়ে যাচ্ছে 8 আর 3 11 মানে 2, তাহলে ডিজিটাল সাম 2 দাঁড়াচ্ছে। অপশানে দেখো কোথায় ডিজিটাল সাম 2 হবে। 9, 7 আর 2 9, এখানে ডিজিটাল সাম 0। 8 আর 4 12 আর 2 14, 14 মানে 4 আর 5 9, 8 আর 9 2, দেখো পেয়ে গেছি। 8 আর 2 10 আর 2 12, 12 মানে 3, তাহলে ডিজিটাল সাম 2 একমাত্র অপশান বিতে এসছে, তাহলে অপশান বি আমার অ্যান্সার হয়ে যাবে। বাকি তুমি যে কোনো মেথডে করো, এটা দেখো কতটা টাইম লাগবে। নেক্সট কী বলা হয়েছে, এ সাম অফ রুপিস এক্স অ্যামাউন্টস টু রুপিস এত ইন 2.5 বছর অ্যাট 12% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট আফটার এভরি 10 মান্থ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। তাহলে কী বলতে চাইছে যে 54,571 টাকাকে 2.5 বছর রেখে দিয়েছে 12% ইন্টারেস্ট, মানে প্রত্যেক বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত 12%, কিন্তু প্রত্যেক 10 মাস অন্তর সুদের পর্বটা দিয়ে আছে কত 10 মাস, সুদের পর্ব দিয়ে আছে 10 মাস, আর সুদের হার দিয়েছে 12% পার অ্যানাম, 1 বছরে 12%। সময় কত দিয়েছে 2.5 বছর, সময় দিয়ে আছে 2.5 বছর। 54,571 টাকাটা এক্স টাকাতে পরিণত হয়েছে, সুদ আসলটা এক্স টাকা। তাহলে আমরা জানতে চাই যে এক্সের ভ্যালু কত হবে। তাহলে করবো এখানে আমরা সাম অফ রুপিস এক্স অ্যামাউন্টস টু রুপিস এত, মানে এক্স টাকাটা প্রিন্সিপাল এক্স টাকা এবং সেটা 54,571 টাকাতে পরিণত হয়েছে, সুদ আসল 54,571 টাকা। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে সুদের পর্বটা গিয়েছে 10 মাস আছে, তাহলে দেখবো যে 10 মাসে সুদের হারটা কত। এই 12% তো পার অ্যানাম, কিন্তু তুমি 10 মাসের হলে তোমার 12% দেবে না, 10 মাসের জন্য যতটা হচ্ছে ততটা দেবে। তাহলে 12% যদি 12 মাসের সুদের হার হয়, 1 বছর মানে কি 12 মাসের সুদের হার 12%, তাহলে 10 মাসের সুদের হার ইন্টু 10 কাটাকাটি করলে আমরা পেয়ে যাবো 10%। তাহলে প্রত্যেক 10 মাস অন্তর অন্তর সুদের হারটা কত 10%। তাহলে সুদের হার আমরা এফেক্টিভ সুদের হার পেয়ে গেলাম কত 10%। আর সময় দিয়ে আছে 2.5 বছর, টাইম দিয়ে আছে 2.5 বছর। 2.5 বছর মানেই আমরা বলতে পারি স্যার এখানে 2 6 12,
2 বছর মানে 24 মাস, আর হাফ বছর মানে 6 মাস, মানে যে 30 মাস, 30 মান্থ। তার মানে আমি কোটা সুদের টার্ম পাবো, মানে পর্ব কোটা হবে, কবার সুদটা ক্যালকুলেট হবে 3বার, কারণ 10 মাস অন্তর অন্তর ক্যালকুলেশন হচ্ছে, তাহলে 30 মাস বাই 10 মাস মানে 3টা সুদের পর্ব কোটা 3টা, 3বার সুদ ক্যালকুলেশন হবে সেম। তাহলে তোমরা এটা বলো, এটা নিশ্চয়ই সবাই মুখস্থ করি যে স্যার দুটো 10% চক্রবৃদ্ধি সুদ মানে 21% ওভারঅল, 3টে 10% চক্রবৃদ্ধি সুদের বরাবর হয় 33.1%, 4টা যদি 10% হয় তাহলে 46.41%। তাহলে এই ক্ষেত্রে কি 3টা 10%-এর রেট, তার মানে ওভারঅল আমি বলতে পারি 33.1% আমি সুদের হার পাবো, ওভারঅল আমি 33.1% সুদের হার পাবো। তাহলে চক্রবৃদ্ধি সুদটা পাবো 33.1%, কিন্তু টাকাটা কত হবে, কারণ এখানে যেটা বলেছে এটা হচ্ছে অ্যামাউন্টস টু এত, অ্যামাউন্টস মানে কি, মানে সুদ প্লাস আসল মিলে এটা হয়েছে। তাহলে স্যার 33.1% তো আমি ইন্টারেস্ট পাবো, প্রিন্সিপাল স্যার আমার 100% অলরেডি আছে, তাহলে আমি অ্যামাউন্ট কত পাবো 133.1%, এই দুটোর যোগফল প্রিন্সিপাল আর ইন্টারেস্টের। তাহলে এই যে টাকাটা পেলাম 54,571, এই টাকাটাই তো আমার স্যার 133.1%-এর মান, অ্যামাউন্টের মান। এক্সটা কী ছিল, প্রিন্সিপাল কত 100%, ক্যালকুলেশন করে নেবে, পার্সেন্ট উড়িয়ে দাও, এই দশমিকের জন্য একটা শূন্য উবরে যাবে, ঠিক আছে। দেখো তাহলে 3টে শূন্য তো অ্যান্সার হবে কি, তাহলে এখানে 4টে শূন্য আছে, এটা অ্যান্সার হতে পারে না, কারণ অ্যান্সারে 3টে শূন্য থাকবে, এই যে 3টে শূন্য। আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে লাস্টে 1 আছে, এখানে লাস্টে 1 আছে, প্রত্যেকটা উত্তর আমার কিসে আছে, পূর্ণ সংখ্যাতে আছে, তার মানে পুরোপুরি কাটাকাটি হবে। এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে একমাত্র 1-এর সাথে কত গুণ করবো যে 1 আসবে, 1-এর সাথে 1 গুণ করলে, 1-এর সাথে যদি অন্য কোনো সংখ্যা গুণ করে 1 আসবে না, তার মানে যাই এখানে কাটাকাটি করে যাই হোক না কেন এই লাস্টের ডিজিটটা অবশ্যই 1 আসতে হবে, তবেই গুণটা সম্ভব হবে, ঠিক। তাহলে 1-এর পরে 4টে শূন্য, দেখো এখানে 1-এর পরে 3টে শূন্য, এখানে 9-এর পরে 3টে শূন্য, এখানে 2-এর পরে 3টে শূন্য, অপশান এতেই আছে 1-এর পরে 4টে শূন্য, 3টে শূন্য। বাকি তুমি নর্মালি ক্যালকুলেশন করেও দেখতে পারো, এটা আমি দেখিয়ে দিলাম যে শুধুমাত্র ইউনিট ডিজিটের সাহায্য নিয়ে আমরা ক্যালকুলেশনটা করলাম। একদম ডিটো সেম অঙ্ক, শুধুমাত্র সংখ্যাগুলোকে একটু বদলে দিয়েছে, আর কিছু করেনি। দেখো ওখানেও 12% পারে না, এখানেও, ওখানে 2.5 বছর, এখানেও 2.5, ওখানেও 10 মাস, এখানেও 10 মাস, মানে একই পরীক্ষাতে সেম, মানে ওই যে শিফটে একটা শিফটে যা কোশ্চেন, নেক্সট শিফটে শুধু ডেটাটাকে একটু খেটে যা, বাকি যা আছে সেটাকে পুরো ছেপে দিয়ে যায়, ঠিক আছে। এবং এরকম কোশ্চেন এসএসসি জিডি 2026 হবে, সেখানেও আসবে, এই টাইপেরই কোশ্চেন আসবে, এগুলোই প্রিভিয়াস ইয়ার হয়ে যাচ্ছে, এগুলোই আবার পরের বছর কপি অ্যান্ড পেস্ট করে দেয়। এই জন্য বলা হয় যে এসএসসির অ্যাটলিস্ট বা যে কোনো পরীক্ষা দিতে গেলে তার প্রিভিয়াস ইয়ার করে নেওয়া খুব ইম্পর্ট্যান্ট। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এই একটা ভয়ঙ্কর টাইপের অঙ্ক, বাট কিছু না, ক্যালকুলেশন হবে, কারণ এটা বলছি যে এগুলো টপ কোশ্চেন ছাটা হয়েছে, হতে পারে যে এই কোশ্চেনগুলো ওই জন্য দেখো টাইম অলরেডি অনেকটা হয়ে গেছে, কারণ এগুলো সমস্ত যেগুলো সব থেকে ডিফিকাল্ট কোশ্চেন ছিল, যেটা খুব কম পার্সেন্ট স্টুডেন্ট সঠিক অ্যান্সার করতে পেরেছে, সেই সমস্ত কোশ্চেনগুলোকে ছাঁটাই করা হয়েছে, ঠিক আছে, এবং হার্ডেস্ট দিক থেকে রাখা হয়েছে, তো টাইম তো লাগবেই। আর এগুলো হয়তো প্রত্যেকটা শিফটে একটা আধটা করে আসবে, তাহলে এমন নয় যে একটা শিফটেই সমস্ত কোশ্চেনগুলো চলে এসছে, ঠিক আছে, প্রত্যেকটা শিফটে হয়তো একটা আসবে, যদি কেউ ছেড়েও দেয় অঙ্কটা তাও কোনো যায় আসে না, তার সিলেকশন আটকাবে না, ঠিক আছে। সমস্যা কাদের হয়, যারা এই ডিফিকাল্ট কোশ্চেনে সময় কাটিয়ে দেবে কিন্তু করতেও পারবে না, তাদের জন্য কিন্তু সমস্যা, সতর্কবার্তা তাদের জন্যই। তো এখানে আমাদের থার্ড প্রপোর্শন বের করতে হবে, ফার্স্ট প্রপোর্শন দেওয়া আছে, সেকেন্ড প্রপোর্শন দেওয়া আছে, তো থার্ড প্রপোর্শন কত হবে। এটা নিশ্চয়ই জানো যে এ বি সি যদি 3টে প্রপোর্শন থাকে, আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি, এটা লিখতে পারি। তাহলে এই জিনিসটা আমি মনে মনে এ ভেবে নিচ্ছি, এই জিনিসটা আমি মনে মনে বি ভেবে নিচ্ছি, যেটা বের করতে হবে সেটা মনে মনে আমি সি ভেবে নিচ্ছি, এই জিনিসটাই আমি লিখব, এই জিনিসটা আমি লিখব, ঠিক আছে, আমি একটু সাইড করে দিচ্ছি, এই জিনিসটাকে দেখো আমি লিখব। তাহলে এ বাই বি, এ মানে কি এই পুরো টার্মটা, এই পুরোটা এ, এই পুরোটা বি, তাহলে যেখানে যেভাবে আছে সেভাবে লিখছি। এ মানে হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 2.5 বাই ওয়াই টু দি পাওয়ার 1.5 ইন্টু জেড টু দি পাওয়ার 3.5, তারপর কী আছে বাই বি করতে হবে, তাহলে বাই এই পুরোটা করতে হবে, তাহলে তারপরের লাইন এটা উল্টে যাবে, তাহলে আমি বলতে পারি ডাইরেক্টলি আমি এটা এইভাবে লিখতে পারি যে
ইন্টু এই যে এক্সটা আর ওয়াইটা নিচে থাকবে, আর জেডটা উল্টে গেলে উপরে চলে আসবে। জেডটা তো প্রথমে এখানে নিচে থাকবে জেডের জিনিসটা, দিয়ে উল্টে আবার উপরে চলে যাবে। তাহলে আমি ডাইরেক্টলি জেডারটাকে উপরেই লিখছি, x⁻0.25 ইন্টু y⁻0.25, আর জেডের যেটা আছে সেটা উপরে চলে যাবে, z⁻−0.25 সমানই হচ্ছে, সমান লেখা যাবে b/c। তাহলে b মানে এইটা x⁻0.25 ইন্টু y⁻0.25 বাই z⁻−0.25 ইন্টু সি, যেটা আমাকে বের করতে হবে সি, সেটাকে সি ধরে নিচ্ছি। এবার আমি কাটাকাটি করব। দেখো প্রথমে আমি এক্সকে নেবো, দিয়ে ওয়াইকে দেখবো, দিয়ে জেডকে দেখবো, একটাকে সলভ করতে থাকবো। এক্স কোথায় কোথায় আছে? এখানে একটা এক্স আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে তিনটে জিনিসকে আমি একসাথে এনে সলভ করছি। যখন এই যে x⁻0.25 সমানের এ ধারে আছে, তাহলে এ ধারে গেলে কী হবে? নিচে চলে যাবে এবং গুণ হবে। তাহলে x⁻0.25 আর তার সাথে x⁻0.25 গুণ হবে। গুণ হওয়া মানে কি? মানে সাপোজ মনে করো এক্স স্কোয়ারের সাথে যদি গুণ হয় x⁻³ তাহলে তো আমরা কী বলি? x⁻2 + 3 x⁻5 বলি। সিমিলারলি যখন x⁻0.25 এর সাথে x⁻0.25 গুণ হবে, তার মানে 0.25 এর সাথে 0.25কে যোগ করতে হবে। 0.25 আর 0.25 যোগ হলে কত হয়? x⁻0.5 মানে 0.5 হয়ে যায়। তাহলে এই দুটো জায়গায় আমি লিখতে পারি, এই এক্সের জায়গাতে আমি লিখতে পারি এখানে কি, এখানে এটাতে চলে আসবে, এই জিনিসটা ধারে চলে এসে হয়ে যাবে x⁻0.5, আর এইখানে x⁻2.5, এখানে x⁻0.5 মানে এই 0.5টা উপরে উঠে যাবে। 0.5টা উপরে উঠলে 2.5 থেকে 0.5টা বিয়োগ হবে, কারণ আমরা জানি যে x⁴ বাই x² সমানই হয় x⁻4 - 2। তাহলে এখানে হবে x⁻2.5 - 0.5 মানে x⁻2। তাহলে আমার পড়ে থাকবে কত? x² উপরে, x² উপরে পড়ে রইল ইন্টু, এবার আমি ওয়াইকে দেখব। ঠিক আছে, ওয়াই কোথায় কোথায় আছে দেখো, ওয়াই আছে এখানে একটা আছে, যে কালারটা চেঞ্জ করে লাই, এখানে করি ব্লু ইয়েলো, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, আর ওয়াই এখানে আছে। তো এই ওয়াইটা যখন এখানে আসবে তখন নিচে তো গুণ হবে সেম। তাহলে ওয়াই 0.25 সাথে 0.25 মানে y⁻² 0.5, আর এই y⁻² 0.5 সাথে y⁻² 1.5 গুণ হয়ে গেলে কী হবে? যোগ হবে 1.5 সাথে 0.5, তাহলে y² হয়ে যাবে। ওকে, এবার আমরা দেখব জেডকে। জেড এখানে আছে মাইনাসে, এখানে আছে আর এখানে আছে মাইনাসে। তাহলে এটা যখন এখানে যাবে তখন এখানে কী হবে? যোগ হবে, -0.25টা যোগ হবে। তাহলে -0.25 -0.25 মানে -0.5, আর এই -0.5 সাথে 3.5 যোগ হয়ে গেলে z⁻³ সমানই হয়ে যাচ্ছে 1/c। তাহলে c সমান কী হয়ে যাবে? y² বাই x² ইন্টু z³, যেটা আমাদের কোথায় আছে? অপশান বিতে আছে। তাহলে এই অঙ্কটা যেটা আছে এটাতে হচ্ছে যে ভুল হওয়া, সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা বহুত, কারণ এই যে এত পয়েন্ট, এত ফ্র্যাকশান, এদিক ওদিক করা, এখানে আমাদেরকে একটাই জিনিস আমাদেরকে বাঁচাবে, সেটা হচ্ছে যে শান্তি। যদি তুমি শান্তিতে করতে থাকো একবারে তুমি করতে পারবে, ফাস্ট হবে। মনে হতে পারে যে শান্তিতে যখন করছে তখন স্লো হচ্ছে, কিন্তু এটা শান্তি মানে কখনোই স্লো নয়। শান্তি মানে ধীর স্থির হবে, একবারে অ্যান্সারটা করা। ঠিক আছে, তোমার স্পিড কিন্তু বেশিই হবে শান্তিতে যদি করতে থাকো। নেক্সট, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন ফাইন্ড করতে হবে কার? 5.76 ইন্টু 0.88। মিন প্রপোর্শন মানে কি? যে সাপোজ যদি এ বি হয়, এ বি দুটো যদি অনুপাতে থাকে, তাহলে এদের মিন প্রপোর্শন মানে কি? মিন প্রপোর্শন মানে হয়ে যায়, ধরে নিচ্ছে এদের মিন প্রপোর্শন এক্স, তাহলে এ এক্স বি এটা মিন প্রপোর্শন। লিখতে পারি আমরা a/x সমান x/b, এটা লিখি। তাহলে x² সমান ab, তাহলে x সমান কী হয়েছে? √ab। তাহলে মিন প্রপোর্শন সমান, এই জন্য অনেক সময় কী বলে দেয় যে যাদের মিন প্রপোর্শন বের করতে হবে তাদের গুণ করে পরে রুট, বোঝা গেল? তাহলে আসছে কোথা থেকে দেখিয়ে দিলাম, মনে থাকবে যদি ভুলে যাও। তাহলে আমাদেরকে যাদের মিন প্রপোর্শন বের করতে হবে তাদের গুণ করবো, দিয়ে পরে রুট করে নেব। তাহলে 5.76 ইন্টু 0.88 গুণ করে রুট। এবার দেখো এখানে 0.76, এখানে 0.88, মানে এই পয়েন্টটা তুললে নিচে 100 আসবে, এই পয়েন্টটা তুললে নিচে 100 আসবে। নিচে দুটো 100 আছে, তার মানে একটা 100 বেরোবে। রুট মানে কি? দুটোর জন্য একটা বেরোবে। কিউব রুট মানে তিনটের জন্য একটা, ফোর্থ রুট মানে চারটার জন্য একটা। এখানে আছে আমাদের স্কোয়ার রুট, তাহলে দুটোর জন্য একটা বেরিয়ে আসবে। তাহলে আমি 1/100 বের করে নিলাম,
ভেতরে পড়ে রইল 576 ইন্টু 88 088 088 জিরো লেখার কোনো প্রয়োজন নেই। 576 মানে আমরা জানি স্যার 24 স্কোয়ার হয়। তাহলে আমরা বলতে পারি এই যে 576 আছে, এই 576 জায়গায় একটা 24 বেরিয়ে যাবে। এই 576 জায়গায় আমি একটা 24 বের করতে পারি, তাহলে 24/100 পড়ে থাকবে √ 88। 88 মানেই দেখো, এই 88 মানে 4 × 22, তাহলে এই 4-এর জন্য একটা 2 বেরিয়ে আসবে। 2 যদি বেরিয়ে আসে, 2 24 48/100 ইন্টু √22। এবার এই সমস্যা হচ্ছে যে √22 মানটা কীভাবে বের করবো। তো √22 মান কিন্তু আমরা এমনিতে তো মুখস্থ নেই। আর প্রথম অ্যাপ্রোচ কী করবো না, √22কে দেখবো কার কাছাকাছি। দেখো এটা মানে তো 0.48 ইন্টু √22। √22 মানে দেখো, √22 যদি আগে দেখি তাহলে সেটা হচ্ছে 4 মানে 16, 4 4 16 মানে 4 পয়েন্ট সামথিং। আর 22 থেকে ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 25, যেটা হচ্ছে 5-এর। তাহলে আমরা এভাবে দেখতে পারি যে ইন্টু 4 আর ইন্টু 5 ইয়াদের মাঝে কোনো একটা রেঞ্জে অ্যান্সার হবে। তাহলে ইন্টু 4 যদি করি এর সাথে, তাহলে কত পেয়ে যাবো? 4 8 32, 4 4 16 3 19, 1.92 ইন্টু 5 করলে 5 8 40 24 মানে 2.4। তাহলে 1.92 অ্যান্ড 2.4 এর মধ্যে অ্যান্সার হবে। তোমরা দেখতে পাবে স্যার 1.92 থেকে বড় সমস্ত অ্যান্সারগুলো আছে এবং 2.4 থেকে ছোট এটা নয়। তাহলে বি আর এ দুটোর মধ্যেই কিন্তু অ্যান্সার হতে পারে। তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু খুঁজে বের করতে পারলাম না। অনেক সময় কি হয়, এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমরা অ্যান্সার বের করে নিতে পারি। যে 1.92 থেকে হয়তো একটা ছোটো দেওয়া থাকতো বা একটা হয়তো 1.92 দেওয়া গেলো, তাহলে আমরা ডাইরেক্টলি অ্যান্সার বের করে নিতে পারতাম, পুরো ক্যালকুলেশন করতে হতো না। এভাবে অনেক সময় হয়ে যায়, কিন্তু অনেক সময় হয় না। সেক্ষেত্রে আমাদেরকে পুরো ক্যালকুলেশনটা করতে হবে। কী করবো আমরা তাহলে? এখানে চুপচাপ কী করতে থাকবো, √22 মানটা বের করে নেবো। √22 মানটা বের করবো যে √22 কত হচ্ছে। তো সেম পদ্ধতি 22, 5 5 25, 4 4 16, 6 পড়ে থাকছে, 4 দ্বিগুণ এখানে 8, দশমিক লাগিয়ে 2 শূন্য। এবার কত খাবো দেখো, যদি 6 দিয়ে খাওয়াই তাহলে 8 6 48, 8 7 56, 7 খাওয়ালে তো হবে না, 6 খাবে। 6 6 36, 6 48 আর 3 49 51, 516। যদি 7 খাই নিতাম তাহলে কত হতো দেখো, 7 7 49, 56 60, মানে 600 নয়। যদি 7 খাওয়াতাম তাহলে 600 নয়, প্রায় কাছাকাছি রাখতাম। তাহলে আমি এটা বলতে পারি যে স্যার 4.6 না খাই আমি 4.7 ইকুয়ালের কাছাকাছি আছে। তাহলে আমি এটা 22-এর জায়গায় ধরে নিচ্ছি 4.7, আর এটাতে 0.48 ইন্টু 4.7 ধরে নিচ্ছি। এবার এটাতে আমি গুণ করবো, 47 আর 48 মধ্যে গুণ করবো, ঠিক আছে। তো নর্মালি গুণ করে নিচ্ছি, তবে দশমিকটাকে ডিল করে নেবো, 3টা ঘর আগে দশমিক বসিয়ে দেবো। বেদিক নিয়মে গুণ করবো, 7 7 8 গুণ করছি, 56, 5 হাতে রইল। কোনাকুনি গুণ করছি, 7 4 28 আর 4 8 32, ঠিক আছে। তাহলে 28 আর 32 মানে হচ্ছে যে 60, 60-এর সাথে 5 যোগ করছি 65, তাহলে 5 হাতে রইল 6, 4 আর 4 16, 16 আর 6 22, 3 ঘর আগে দশমিক মানে 2.25। তো দেখো 2.25 কোথায় আছে? অপশান বিতে আছে 2.25। তাহলে অ্যান্সার কী হলো? 2.25। এক্স্যাক্টলি না করলেও মোটামুটি কাছাকাছি গেলেই হয়ে যায়, ঠিক। নেক্সট টু ডু সার্টেন ওয়ার্ক কতগুলো আছে, এটাই আজকে লাস্ট অঙ্ক হবে। কারণ অঙ্কগুলো যেহেতু খুব বড় বড় অঙ্ক এবং টিপিক্যাল অঙ্কগুলো করা হচ্ছে, তো 10টা বা 15টা, এটা সম্ভবত 15তম অঙ্ক এটা করবো। নেক্সট আবার আমরা ডিসকাস করবো, নেক্সট দিন আমরা আবার বাকিগুলো করতে থাকবো, ঠিক। যে টিপিক্যাল কোশ্চেনগুলো আছে, বাকি সোজা যেগুলো আছে সেগুলো তো তোমরা নিজেরাই করতে পারবে। টু ডু এ সার্টেন ওয়ার্ক, কিউ অ্যান্ড আর ওয়ার্ক অন অল্টারনেট ডেজ উইথ কিউ বিগিনিং দ্য ওয়ার্ক অন দ্য ফার্স্ট ডে। কোনো একটা কাজ আছে যেটা কিউ অ্যান্ড আর অল্টারনেট ডেতে করতে শুরু করেছে, মানে কিউ করবে আর করবে, কিউ করবে আর করবে, এভাবে কে শুরু করছে। তো যখনই অল্টারনেট ডে হবে তখন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা দেখা যে শুরুটা কে করবে ভাই, ঠিক আছে। সেটা কিন্তু আমাদের দেখতেই হবে, কাজে লাগবে। তাহলে শুরু করছে কে? কিউ বিগিন করছে। তাহলে প্রথম দিনে কিউ করছে, তারপর আর করছে, তারপরে কিউ করছে, তারপর আর করছে, এভাবে কাজ চলছে। কতদিন করেছে? কিউ একাই 56 দিনে করতে পারে। পুরো কাজটা যখন হয়েছে কমপ্লিট, যখন দুজন পরপর অল্টারনেট ডেতে করছে, তখন 37.5 দিনে কাজটা শেষ হয়েছে। দেখো আগের অঙ্কটার মতো নেই, যেটা আমরা করলাম একটু আগে, সেটার মতো নেই, সেম। তাহলে 37.5 দিনে করছে, তাহলে কাজটা হচ্ছে এভাবে, প্রথম দিনে কিউ করলো, দিয়ে আর করলো, তারপর আবার কিউ করলো, দিয়ে আবার আর করলো, এইভাবে চলতে থাকবে। তাহলে কিউ আর আর কতদিন কাজ করে দেখবো যে কে কতদিন কাজ করেছে। তাহলে 37.5টাকে ভাঙতে কীভাবে বললাম, যে 37.5কে আমরা যেহেতু দুটো জোড় আছে, তাহলে জোড় সংখ্যাতে ভাঙার চেষ্টা করবো। এটাকে আমি ভেঙে লিখছি 36 + 1 +
0.5টা, তাহলে 37.5 দিন। 36, এই যে 36টি দিন, এটা তো দুজনে 18 দিন 18 দিন করে উদ্ধার করবে। তারপরেই এই যে 36 দিন যখন এলো তখন তো দুজনের টার্মটা কমপ্লিট হলো, তাহলে তারপর দিনে কী আসবে? তারপর দিনে স্যার কিউ আসবে, কিউ শুরু করছে যেহেতু, তাহলে এখানে একদিন এর সাথে যোগ হয়ে যাবে। তারপরের দিন আর আসবে, কিন্তু আরকে পুরো একদিন কাজ করার দরকার নেই, 0.5 দিন কাজ করবে, কাজ শেষ হয়ে যাবে। তাহলে আর করবে 0.5 ডেজ। তাহলে কিউ টোটাল কত দিন করলো? 19 দিন। আর টোটাল করলো 18.5 দিন। ঠিক আছে, আর করলো টোটাল 18.5 দিন, বা এটা আমরা লিখতে পারি এভাবে কি 37/2 দিন লিখতে পারি, এভাবে আমরা লিখতে পারি। তাহলে বাকি যেরকম করলাম সেই বাকিভাবে, যে কিউ তো 56 দিনে পুরোটা করতে পারে, তাহলে কিউ 56 দিনে করে এক অংশ, একদিনে করবে 1/56 অংশ। আর কিউ করেছে কত দিন? কিউ করেছে 19 দিন, 19 দিনে কতটা কাজ করবে? 19 দিনে করবে 19/56 অংশ। তাহলে এইখানে তো এই যে 37.5 দিন, এখানে যখন কাজ করেছে তখন পুরো এক অংশ করে দিয়েছে। তার মধ্যে কিউ করেছে 19 দিন, আর করেছে 37.2 দিন। তাহলে কিউ 19 দিনে কতটা কাজ করেছে? কিউ 19 দিনে 19/56টা কাজ যদি করেছে, তাহলে পুরো কাজ মানে এক অংশ, 19/56টা কাজ কিউ করেছে, তাহলে আর করেছে বাকি কাজটা, মানে এখানে যদি বিয়োগ করি তাহলে 37/56। ঠিক আছে, দেখো 56 থেকে 19 বিয়োগটা আমি কীভাবে করলাম জানো? মনে মনে আমি এইভাবে করলাম, যে আমি 19কে 19 দেখিনি, আমি 19কে দেখছি 20। তাহলে 56 থেকে 20 বিয়োগ করা ইজি তুলনামূলক 19-এর চেয়ে। তাহলে 56 - 20 মানে 36, কিন্তু আমি 20 নিয়ে নিয়েছি, মানে এক ঘর এগিয়ে গেছি, তাহলে এক ঘর পেছাতে হবে, ওইদিকে আরও এক ঘর পেছন থেকে আসতে হবে, তাহলে আরও এক ঘর আমার যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে কত? 37। তো অনেক সময় এইভাবে করলে কিন্তু ফাস্ট হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। তো 37/56 অংশ করেছে কে? আর কত দিনে করেছে? 37/2 দিনে। তাহলে আর 37/56 অংশ করে 37/2 দিনে, এক অংশ করবে 37/2 ইন্টু 56/37 দিনে। এখানে যদি আমরা কাটাকাটি করে নিই, 37 সাথে 37, 2 28 56, 28 দিনে, তাহলে এর একা কতদিন সময় লাগবে? এটা সরি, এখানে দেখো কোশ্চেনটা দেখবে, আর অ্যালোন ক্যান ফিনিশ হাফ অফ দ্য সেম ওয়ার্ক। ঠিক আছে, এগুলো হচ্ছে যে ভুল করানোর একটা জায়গা, ওই জন্য যখনই তুমি লাস্ট মানে অ্যান্সার দিতে যাবে তখন এই লাস্ট লাইন দিয়ে একবার পড়ে নেবে কি বলেছে। এখানে কি বলেছে? আর অ্যালোন ক্যান ফিনিশ হাফ অফ দ্য সেম ওয়ার্ক ইন, পুরো নয়, হাফ অফ দ্য। তাহলে এক অংশ যদি 28 দিনে করে, তাহলে আধটা অংশ কত দিনে করবে? 14 দিনে। অপশান সি আমাদের অ্যান্সার হলো। তাহলে পুরোটা করার পরেও কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য লাস্টের লাইনটাকে অবশ্যই ভালো করে পড়বে। তো এই ছিল আমাদের মানে 15টা কোশ্চেনের ডিসকাশন, যেগুলো এসএসসি জিডি 2025-এর টাফেস্ট কোশ্চেন নিয়ে। এবং তোমরা আশা করি ক্লাসটা করতে করতে বুঝতেই পেরেছো যে হ্যাঁ স্যার, এগুলো ইজিলি মানে এগুলো টাফ কোশ্চেনই ছিল, যেগুলো পরীক্ষাতে করতে পারাটা সত্যিই একটা চ্যালেঞ্জিং ব্যাপার আমাদের যদি প্র্যাকটিস ঠিক মতো না থাকে। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের কীরকম লাগছে বা কোথাও যদি বুঝতে সমস্যা হচ্ছে, কী করলে আরও ভালো হবে সেটা কমেন্ট করে জানাও, আমি সেগুলো অবশ্যই ইমপ্রুভ করব। আর ঠিক আছে, চলো আজকের ক্লাস এখানেই। নেক্সট আমরা আবার আবার পরের দিন আমরা কিছু কোশ্চেনে ডিসকাশন করব।